তো দেখেন, এই যে তিনটা শীটের আলোচনা হচ্ছে আমি গতদিন করছি, সে তিনটা শীটের আলোচনা হচ্ছে আমি একটু দেখাই। মানে সংখ্যা আলোচনা করা হচ্ছে। আমরা প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা আলোচনা করতেছি, নাম হচ্ছে সংখ্যা। তো আমি এই শীটটা দেখাইছি, এই শীটটা আরেকবার দেখাচ্ছি। আপনাদের কোনো অঙ্ক প্রবলেম থাকলে আপনারা বলতে পারেন, হ্যাঁ? যে কোনো অঙ্ক প্রবলেম আছে কিনা, আছে কারো কোনো অঙ্ক প্রবলেম এই শীটের মধ্যে? 15 15। 15 নম্বর অঙ্ক প্রবলেম আছে, হ্যাঁ? জি। আচ্ছা, ঠিক আছে। তো 15 নম্বর অঙ্কটা দেখেন। আমি একটু বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। 15তে কি বলা হচ্ছে, 30 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা, খেয়াল করে দেখেন, রেঞ্জটা কত? 30 থেকে কতর মধ্যে? 50 এর মধ্যবর্তী। বলেন তো দেখি, মৌলিক সংখ্যা 30-এর পরে কি আছে? 31, 37। এরপরে 41, 43, 47। আরো আছে? না আর নাই স্যার। কিন্তু। তার মানে 30 থেকে 50-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা সংখ্যার কি বের করতে বলছে বলেন তো? গড়। গড়। তাহলে আমরা 31 যোগ 37 যোগ 41 যোগ 43 যোগ 47, এই পাঁচটা সংখ্যা যোগ করে কত দিয়ে ভাগ করব? 5 দিন। 5 দিয়ে ভাগ। তো এই পাঁচটা সংখ্যা যোগ করে কত আসছে আমাদের? 199। ভাগ 99। কত? 5। যদি 199-কে আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে 3 5 15, থাকলো 4, 9 কেটে নামালাম 49। তাহলে আমরা দিব 5 নং 45, থাকলো হচ্ছে 4, দশমিক দিয়ে একটা শূন্য, 5 8 40। তার মানে মিলে গেছে। তাহলে 39.80 বা 39.8, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। ওকে, গেল। আচ্ছা আচ্ছা, স্যার, একটা হ্যাঁ। কোশ্চেন ছিল। হ্যাঁ, 16 বলেন। নাম্বার, যেটা ভাজ্য সমান সমান কোন সূত্রটি প্রযোজ্য? এটা তো আচ্ছা, স্যার ক্লাস 5-এর একটা অঙ্ক বা 4 5-এর একটা অঙ্ক। হ্যাঁ, হ্যাঁ। তো এই অঙ্কটা মূলত মানে মানে এমসিকিউ আকারে কেন দেয়, মানে এখানে মূল বিষয়টা কি, মানে যদি সংক্ষেপে বলতেন, মানে কি আচ্ছা, কারণে এটা দেয়? খেয়াল করে দেখেন, বিষয়টা হচ্ছে এরকম। মনে করেন আমি 2 দ্বারা একটা সংখ্যাকে ভাগ করতেছি, 25-কে। তো 2 দ্বারা জি। যখন আমি 25-কে ভাগ করব, তাহলে বলেন তো 12 দুগুণ কত হবে? 24। 24। থাকবে কত? এক। 1। এই একটা এখানে ভাগশেষ, তাই না? জি স্যার, ভাগশেষ। আচ্ছা, এই 12 এখানে কি? ভাগফল। ভাগফল। এই 2 এখানে কি? ভাজক। ভাজক। আর এই 25 হচ্ছে ভাজ্য। ভাজ্য। তো আমরা এই 25 সংখ্যাটা কিভাবে বের করি? 25 সংখ্যাটা বের করি 12-কে 2 দ্বারা গুণ করে তার সাথে 1 যোগ করে, এভাবে না? বলেন তো। জি 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 স্যার। আচ্ছা, তো এই 25 মানে কি বলেন তো? 25 মানে কি? ভাজ্য। ভাজ্য। এই 12 মানে কি? ভাগফল। গুণন। এই 2 মানে কি? ভাজক। ভাজক। যোগ 1 মানে কি? ভাগশেষ। এটা আপনি ঠিকঠাক বোঝেন কিনা সেটার জন্য, এটা যাচাই করার জন্য এই সূত্রটা দেয়া হয়। ঠিক আছে, যে আপনি আসলে আচ্ছা। কোনটা ভাজক ঠিক আছে। কোনটা ভাজ্য, এটা আপনি আসলে বোঝেন কিনা সেটার জন্য এটা দেওয়া হয়। দেখেন তো দেখি মিলছে কিনা। ভাজ্য ইকুয়াল ভাগফল গুণন ভাজক যোগ ভাগশেষ। দেখেন তো ক নম্বরটা মিলছে কিনা, ভালো করে দেখেন তো। জি স্যার, জি স্যার। জি। জাস্ট এক্স্যাক্টলি, মানে এই যে জিনিসটা, এটা সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট আছে কিনা সেটা জানার জন্য কিন্তু দেখেন এই প্রশ্নটা বেশ কয়েকটা চাকরির পরীক্ষায় এবং রিসেন্ট অনেক আসছে। চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসতে দেখা যায়। তো এখন হচ্ছে ইংরেজিতে এই ধরনের প্রশ্ন আসলেও কিন্তু ব্যাংকে আমি অনেকবার আসতে দেখছি, এই প্রশ্নটাই হুবহু ব্যাংকেও চলে আসে। তবে অনেক সময় ভাগশেষ নাও থাকতে পারে, হ্যাঁ। এখানে ভাগশেষ নাও হুম। থাকতে পারে, যেমন আমি যদি 2 দ্বারা 24-কে ভাগ করতাম, তাহলে 12 দুগুণ 24, এখানে রিমাইন্ডার কিছুই নাই, মানে ভাগশেষ কিছুই নাই। অনেক সময় এটা বাদ হুম। দিয়েও প্রশ্ন থাকতে পারে। এটা বাদ দিয়েও বলতে পারে যে ভাজ্য ইকুয়াল ভাগফল গুণন ভাজক, এটাও হতে পারে, হ্যাঁ। এটা হলো জি স্যার। মানে বর্ধিত অংশ, আর ওটা হচ্ছে সংক্ষিপ্ত অংশ, এভাবেও হতে পারে। আচ্ছা, গেল এটা। এরপরে দেখেন আরো কোথাও কোনো প্রবলেম, আমার মনে হয় 1 নম্বর শীট নিয়ে তো আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। তো আমি একটু জি আর একটু দেখাচ্ছি, এই কারণে যে যাতে করে আপনাদের অঙ্কগুলোতে কোনো প্রবলেম না থাকে, এই জন্য দেখাচ্ছি। আচ্ছা, বলেন দেখি, খোলাখুলি বলেন আমাকে, মানে মনের মধ্যে কিছু রাখা যাবে না। হ্যাঁ, আপনারা মানে মন খুলে কথা বলবেন। অনেকেরই স্যার, সমস্যা হতে সেদিন পারে, হ্যাঁ বলেন। একটা অঙ্ক দেখলাম, সেটা হচ্ছে 1008-এর ভাজক কত? আচ্ছা, এক এক হাজার আটের ভাজক কত? 1 নাম্বার শীটে ছিল।
হ্যাঁ, 20 নম্বর অঙ্কটা একটু দেখেন তো। 20 নম্বর অঙ্ক, 1008-এর ভাজক কত? আচ্ছা, খেয়াল করে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক জি হাজার স্যার। 1008-এর ভাজক কত, এই যে অঙ্কটা আছে, আমি এই অঙ্কটাকে একটু আলাদা জায়গায় হচ্ছে কেটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা, এটা পুরোটা এরকম হয়েছে কেন? নিচের দিকে একটু লাইনে থাকেন, দেখি তো। আচ্ছা, এখানেই করার ব্যবস্থা করি। খেয়াল করে দেখেন। তো কি বলা হচ্ছে? প্রশ্নটা হচ্ছে 1008 এর ভাজক কত। এটা হচ্ছে প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আমি ব্লার করে দিলাম স্ক্রিনটা, দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার, দেখা ওকে। যায়। তো খেয়াল করে দেখেন 1008-এর ভাজক কত। তো আমি গতদিন বলছিলাম ভাজক মানে উৎপাদক, তাই না? জি। উৎপাদক, বা যেটা ইংরেজি আমি বলছিলাম ফ্যাক্টর, বা আমি আর একটা শব্দ বলছিলাম, সেটা কি? সেটা হচ্ছে গুণনীয়ক। অনুমানীয়। এগুলো একই জিনিস, হ্যাঁ, এগুলো একই জিনিস। তো আপনারা ভাজক যে জিনিসটা আছে, ভাজক মানে হচ্ছে, বলেন তো দেখি, একটু আগে আমি যে 2 দ্বারা 25-কে ভাগ করলাম, 12 × 2 = 24 থাকলো এক, এখানকার মধ্যে এইটা ভাগশেষ, এটা ভাগফল, এটা ভাজক কিনা বলেন তো দেখি? জি স্যার, ভাজক। ভাজক। তার মানে আমরা বলতে পারি যে ভাগ করে সে ভাজক, বলা যায় না? জি। যে ভাগ করে সে ভাজক। তাহলে বলেন তো দেখি, 1008 সংখ্যাটাকে কে কে ভাগ করে? বলেন তো, এক এক দ্বারা ভাগ করা যায় কিনা? যায়। 2 দ্বারা ভাগ করা যায় কিনা? যায়। আমি যদি বলি 4 দ্বারা ভাগ করা যায় কিনা? যাইতেও পারে। ওকে। তবে এইভাবে জি তো স্যার। আর আমরা এটাকে বের করতে পারবো না, কেননা এটা তো অনেক সংখ্যা হয়ে যাবে। এই জন্য আমরা করব কি, লসাগু এর সাহায্যে বের করব। 1008 মানে উৎপাদক, ভেক্টর, গুণনীয়ক, ভাজক বের করার সিস্টেমই হচ্ছে লসাগু করে আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ এলসিএম করতে হবে। হ্যাঁ। তো জি স্যার। খেয়াল করে দেখেন, তাহলে 2 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে হচ্ছে 50 × 2 = 100, আর 4 × 2 = 8, ঠিক আছে না ভাগ করা? জি স্যার, ঠিক আছে। ওকে। আবার 2 দ্বারা যদি করি, 25 × 2 = 50, 2 × 2 = 4। আবার যদি 2 দ্বারা ভাগ করি, 12 × 2 = 24, থাকবে 1 12, 6 × 2 = 12। ঠিক আছে তো? আবার 2 দ্বারা যদি হুম ভাগ হুম। করি, 6 × 2 = 12, 3 × 2 = 6। আবার যদি 3 দ্বারা ভাগ করি, 3 × 21 = 63। আবার 3 দ্বারা ভাগ করলে 3 × 7 = 21। আচ্ছা বলেন দেখি, 2 কয়টা? দুই স্যার 4টা। আছে হচ্ছে 4টা। 4টা। 3 কয়টা? দুইটা। 7 কয়টা? একটা। এবার পাওয়ার নিয়ে কাজ আমাদের। এই পাওয়ারের সাথে এক যোগ, এই পাওয়ারের সাথে এক যোগ, এই পাওয়ারের সাথে এক যোগ। বলেন তো দেখি, এটা এখন কত হয়ে গেল? 5। এটা এখন কত হয়ে গেল? 3। এটা এখন কত হয়ে গেল? 2। এগুলো যদি আমরা গুণ করি, অ্যান্সার হয়ে যাবে 3 × 5 = 15, 15 × 2 = 30। তাহলে কয়টা আছে ভাজক বলেন তো? এর কয়টা 30টা ভাজক স্যার, আছে? 30টা। 30টা। ওকে, 30টা। আমরা একটু অঙ্কে চলে যাই, দেখেন তো 30 উত্তর আছে কিনা। ঠিক জি আছে। জি, আছে বুঝ- স্যার। বুঝতে জি। পারছেন সবাই যে কেমনে বের করা হইলো? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা পরেরটাতে চলে যাই। হ্যাঁ, শীট নম্বর 2, একটু মনোযোগ দেন। 2। এরপরে কিন্তু আর আমরা সংখ্যা চ্যাপ্টারে ফেরত আসবো না, এই জন্য আমি যেহেতু প্রথম দিকের আলোচনা, এই জন্য একটু বেশি করে সময় নিচ্ছি একটা চ্যাপ্টারে, পরে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। হ্যাঁ। তো এই জন্য আপনাদের যেন বুঝতে সমস্যা না হয়, অন্তত সংখ্যা চ্যাপ্টারটা প্রথম দিকে যেহেতু, তো এই জন্য আমি আবারও রিপিট করতেছি, দেখেন কোথাও কোনো প্রবলেম আছে কিনা। মূলত নিজেকেই কিন্তু বাসায় করতে হবে আপনাদের আগে, যদি করতে না পারেন তাহলে কিন্তু আসলে হবে না। হ্যাঁ, একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, যেহেতু নিয়মিত ক্লাসগুলো হচ্ছে। এ বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, কোথায় কোথায় প্রবলেম হচ্ছে আমাকে বলতে হবে, দেন আমি সেই সমস্যাগুলো সমাধান করে দেব। আর প্রথম 2-1 দিন তো আমি আলোচনা করতেছি ডিটেইলস, দেন আমি হচ্ছে সমস্যা সমাধানের ক্লাসে আসতেছি। এরপর থেকে আমি করব কি, আপনাদের সবাইকে বলবো যে কার কোন অঙ্কে সমস্যা আছে লিখে জানান। লিখে জানালে আমি হচ্ছে একটা ভিডিও আলাদাভাবে রেডি করে ওটা আপলোড করে দিব। ঠিক আছে, এটাও করতে পারি। আর যদি হচ্ছে লাইভ ক্লাসে সম্ভব না হয়, তাহলে আমরা ওভাবেও করব। তো দেখেন, এখানকার মধ্যে 1 থেকে 12 নম্বর পর্যন্ত কোথাও কোনো সমস্যা আছে কিনা একটু ভালো করে দেখেন, আমি আবার স্যার, একটু দেখাচ্ছি। মূলদ সংখ্যাগুলো একটু বুঝাই দিবেন, মূলদ আচ্ছা, অমূলদ। মূলদ আর অমূলদ, তাই না? আচ্ছা, জি জি। ঠিক আছে। তো খেয়াল করেন, আমরা হচ্ছে মূলদ এবং অমূলদ এই সংখ্যা যদি আলোচনা করতে চাই, তাহলে আমরা কিভাবে আলোচনা করতে পারি? হ্যাঁ, আমি একটু ব্লার করলাম স্ক্রিন। তো আমরা স্যার, সোমবার মূলদ, কয়টা ক্লাস?
আর হচ্ছে, হ্যাঁ জি, কেউ কিছু বলছেন? করছি স্যার, সংখ্যার কয়টা ক্লাস আছে তাই করছি সংখ্যা এই সংখ্যা চ্যাপ্টার। চ্যাপ্টারের আমরা ক্লাস নিছি, ছোট ছোট ক্লাস। তিনটা আমি ক্লাস নিছি সংখ্যা চ্যাপ্টারে ক্লাস। এবং হচ্ছে মানে প্রবলেম সলভিং ক্লাস এর আগের দিন নেওয়ার চেষ্টা করছি, কিন্তু ইলেকট্রিসিটি না থাকার কারণে ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, ওই জন্য আবার আমি রিপিট করতেছি ক্লাসটা। হ্যাঁ, শুধু সংখ্যা চ্যাপ্টারই আলোচনা করছি এবং তিনটা ক্লাস আলোচনা হয়েছে। আপনি কি জয়েন করেননি আগে? না আমি নতুন স্যার, আমি মানে সিক্স ছিলাম 6 নম্বর, ও এটা তো আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা, আবার পাস বুঝতে পারছি। করছেন। আচ্ছা আচ্ছা, কি যেন নাম আপনার? রেশমা না? না, হ্যাঁ, রেশমা ভুলে আক্তার। গেছি। রেশমা আক্তার, জি। ঠিক আছে। তো শুধু সংখ্যা চ্যাপ্টারে আলোচনা হয়েছে, বাকিগুলো এখনো আলোচনা হয়নি। হ্যাঁ, আমরা আলোচনা করতেছি ধীরে ধীরে, তো দেখেন বোঝেন কিনা ঠিকঠাক। তাহলে এই যে মূলদ সংখ্যার ইংরেজি হচ্ছে, মনে রাখবেন, রেশিওনাল নাম্বার। আর অমূলদ সংখ্যার ইংরেজি হচ্ছে ইরেশিওনাল নাম্বার। হ্যাঁ, একটা হচ্ছে রেশিওনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশিওনাল নাম্বার। তো মূলদ আর অমূলদ এই দুটো জিনিস বোঝা খুব জরুরি। তো মূলদ মূলদ সংখ্যা হচ্ছে, যেমন আমি যদি বলি 1 2 3 4, 100 500, তারপরে উপরে 5, তার নিচে 20, তারপর উপরে 10, তার নিচে 2, এগুলো সবগুলোই কি সংখ্যা বলেন? এগুলো সবগুলোই কি সংখ্যা? বা 1.5, মূলত 2.507, এগুলো সব কি সংখ্যা? সবগুলো কি সংখ্যা? মূলত মূলদ সংখ্যা। মনে রাখতে হবে যে আমরা বাস্তবিক অর্থে যে সমস্ত সংখ্যা বেশি ব্যবহার করি সচরাচর, সেটা দশমিক সংখ্যা হোক, ভগ্নাংশ সংখ্যা হোক, পূর্ণ সংখ্যা হোক, সবগুলোই কি সংখ্যা? মূলদ। মূলত সংখ্যা। মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বার, মনে রাখবেন, রেশিওনাল নাম্বার হলো মূলদ সংখ্যার ইংরেজি। আর অমূলদ সংখ্যা হচ্ছে যে যদি কখনো এমন হয়, ধরেন 1.7320, একটু লাইনে থাকেন, আমার একটা ফোন আসছে, তো একটু লাইনে থাকেন আপনার। শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, তো আমি আবার কন্টিনিউ করতেছি। হ্যাঁ, একটু মনোযোগ দিবেন এখানে। আর কি বললাম, অমূলদ সংখ্যা হচ্ছে, মনে করেন 1.732050, 1.732050, 8075, এইভাবে চলতেই থাকবে, এটা কখনো শেষ হবে না। মানে অমূলদ সংখ্যা হচ্ছে দশমিকের পরে যে মানগুলো আছে, এগুলো চলতেই থাকে, কখনো শেষ হয় না। সেটাকে আমরা কি বলবো? কি সংখ্যা? অমূলত। অমূলদ সংখ্যা। তার মানে আমরা বলতে পারি যে মূলদ সংখ্যা হচ্ছে যে পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা, যেগুলো হচ্ছে সসীম দশমিক। কি দশমিক? সসীম। সসীম দশমিক। আর অমূলদ সংখ্যা হচ্ছে অসীম দশমিক। মানে দশমিকের পরে মানগুলো কখনো কি হয় না? শেষ হয় না। শেষ হয় না। শেষ হয় না। আচ্ছা, এখন আমরা যে মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, অমূলদ সংখ্যাকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, মনে রাখবেন। যায়? প্রকাশ করা যাচ্ছে না। না। ওকে, এবার আসেন, যেহেতু মূলদ সংখ্যাকে আমরা রেশিওনাল নাম্বার বলি, তাহলে বলেন তো অনুপাত। মনে রাখবেন, মূলদ সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করা যায়, কিন্তু অমূলদ সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করা যায় না। অনুপাত মানে এই যে 5/20 আছে না, এটাকে বলেন তো আমি 5:20 লিখতে পারি কিনা? জি স্যার। পারি, অবশ্যই পারি। তাহলে আমরা বললাম তিনটা সংজ্ঞা হয়ে গেল মূলদ এবং অমূলদের। আমি বললাম দশমিকের পরে সসীম দশমিক, এটা মূলদ। আর যদি অসীম দশমিক হয় তাহলে এটা কি? অমূলদ। অমূলত। আচ্ছা, আর বললাম যে যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ, যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটা অমূলদ। যে সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ, আর যে সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ। কি বোঝা গেছে তিনটা সংজ্ঞা? জি স্যার। ওকে, এই তিনটা সংজ্ঞা। এবং মূলদ এবং অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যাগুলোর তো এক্সাম্পল দিলাম। মনে রাখবেন, অমূলদ সংখ্যা তৈরি করার একটা প্রসেস হচ্ছে, আচ্ছা বলেন তো, 2 3 5 7 11 13 17 19, এগুলো বলেন তো মৌলিক সংখ্যা কিনা সব? জি স্যার, মৌলিক এগুলো মৌলিক সংখ্যা। সংখ্যা। মনে রাখবেন, মৌলিক সংখ্যার উপর যদি আমি স্কোয়ার রুট বা বর্গমূল চিহ্ন দিয়ে দেই, সাথে সাথে সেই সংখ্যাগুলো মূলদ সংখ্যায়, অমূলদ সংখ্যায় পরিণত হয়ে যায়। তাহলে কি বললাম? কোন সংখ্যার উপর বর্গমূল দিলে অমূলদ হয়? মৌলিক সংখ্যার উপর। হ্যাঁ, এটা মাথায় মৌলিক রাখবেন। সংখ্যা। অমূলদ সংখ্যা তৈরি করার বেস্ট ওয়ে হচ্ছে যদি আমরা মৌলিক সংখ্যার উপর কি চিহ্ন দেই?
রুট রুট চিহ্ন। বা বর্গমূল। রুট বা বর্গমূল, মানে স্কোয়ার রুট বা বর্গমূল চিহ্ন দিলে সেটা সাথে সাথেই অমূলদ সংখ্যা হয়ে যায়। আপনি দেখেন ক্যালকুলেটরে যদি √2 চাপেন, 1.41 ডট 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 এটা চলতেই থাকবে, এটা কখনো শেষ হবে না। যদি √3 চাপেন, 1.7320 এটা চলতেই থাকবে, কখনো শেষ হবে না। আপনি যাই চাপেন না কেন, √11 চাপলেও এটা শেষ হবে না। কি বোঝাইতে পারছি যে অমূলদ সংখ্যা জি স্যার। হ্যাঁ, মানে কি জিনিস আর মূলদ সংখ্যা মানে কি জিনিস, প্রাথমিক একটা ধারণা হয়েছে তো নাকি? জি স্যার জি হয়েছে। স্যার। ওকে। তো এইবার আসেন, আমি যদি এবারে আপনাদের বলি যে উপরে 5 তার নিচে 3, বলেন তো এটা মূলদ নাকি অমূলদ? স্যার মূলদ। অবশ্যই মূলদ। আমি যদি বলি 3:7, বলেন তো এটা মূলদ নাকি অমূলদ? মূলদ। 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 আমি যদি বলি 12, এটা মূলদ নাকি অমূলদ? মূলদ। মূলদ। অবশ্যই মূলদ। আচ্ছা, আমি যদি বলি 3.501, এটা মূলদ নাকি অমূলদ? এটা মূলদ। মূলদ স্যার। অবশ্যই মূলদ। কিন্তু আমি মূলদ। যদি এভাবে বলি √3, এটা কি সংখ্যা? অমূলদ। মূলদ। √5, এটা কি সংখ্যা? অমূলদ অমূলদ। সংখ্যা। আচ্ছা বলেন তো, নবম দশম শ্রেণীতে আপনারা √3 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা পড়ে আসছেন কিনা? জি স্যার। জি পড়ে স্যার। আসছেন। এবং দেখেন 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। বুঝতে পারছেন কিভাবে অমূলদ সংখ্যাগুলো তৈরি হয়? জি স্যার। জি স্যার। জি স্যার। এক্স্যাক্টলি, স্যার তার তাহলে মানে কি সকল মৌলিক সংখ্যাগুলোই অমূলদ সংখ্যা? না, কেন না না, এই কথাটা তো ভুল। গ্রুপ দিতে হবে। রাইট, সকল মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা, কথাটা এইভাবে বলতে হবে, ঠিক আছে? স্যার এটা তো নাইন আহ, টেনে কেউ বুঝাই নাই ওই সময়। হ্যাঁ, এবং এবং এটা এটা সুন্দরভাবে এই জিনিসটাকে প্রমাণ করা যায়। এইভাবে P/Q আকারে সুন্দরভাবে অনুপাত বা ভগ্নাংশ ধরে কিন্তু এটাকে প্রমাণ করা যায়। এটা অসাধারণ একটা প্রমাণ, একটা শিখলে আজীবন মনে থাকবে এরকম। হ্যাঁ, কিন্তু আসলে এগুলো জি স্যার। ঠিকভাবে শেখানো হয় নাই। আসলে জানি না কোথায় সমস্যা। তো খেয়াল করে দেখেন তো, এই যে 10 নম্বর যে অঙ্কটা আছে, 9 নম্বর যে প্রশ্নটা আছে, কি বলা হচ্ছে এই প্রশ্নটাতে? যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, বলেন তো √P একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। অমূলদ। এবার অমূলদ এবার কি সংখ্যা। বুঝতে এবার কি বুঝতে কারো বাকি আছে এবার যে মৌলিক না স্যার, সংখ্যার না, উপর অমূলদ বলা বর্গমূল দিলে এটা সাথে সাথে কি হয়ে যায়? অমূলদ। অমূলদ অমূলদ। সংখ্যা। অমূলদ অমূলদ। হয়ে যায়। অমূলদ। সেখানে পি এর জায়গায় 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। কিন্তু পি এর জায়গায় যদি 4 হয়, তাহলে কিন্তু সাথে 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 সাথেই সেটা মূলদ হয়ে যাবে। জি মূলদ হয়ে স্যার। যাবে। কি বুঝতে পারছেন ঘটনাটা? যদি যদি এখানে বলতো স্যার, যে পি একটা বর্গ সংখ্যা, মৌলিক না বলে যদি বলতো পি একটা কি সংখ্যা? বর্গ বর্গ সংখ্যা। সংখ্যা। বর্গ সংখ্যা। বলেন তো 4 একটা বর্গ সংখ্যা কিনা? জি জি স্যার। স্যার বর্গ সংখ্যা। এক্স্যাক্টলি। তাহলে যদি বলতো পি একটা বর্গ সংখ্যা, তাহলে √P সবসময় কি, তখন কি হইতো? মূলদ। এক্স্যাক্টলি, মূলদ। তখন মূলদ হয়তো হবে স্যার। মূলদ সংখ্যা। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে জি। হবে। প্রশ্ন যেভাবে করবে আপনাকে উত্তরও ঠিক ওইভাবেই দিতে তখন হবে। কি স্যার দেখেন, স্বাভাবিক সংখ্যা বলতে পারতাম? হ্যাঁ, আহ, জি জি, কি বললেন আমি বুঝিনি। আহ, এই √4 তো মূলদ সংখ্যা, আবার হ্যাঁ, স্বাভাবিক অবশ্যই সংখ্যাও হয় √4 না। মূলদ সংখ্যা। মানে ওকে। বলতেছি এখানে হ্যাঁ। অপশনে আছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা। তো হুম। √4 তো মূলদ সংখ্যা সাথে স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, তাই না? আসলে আসলে ওই প্রশ্নটা তো আমি এমনিতেই আপনাকে করলাম, তখন হচ্ছে এই বুঝতে অপশনগুলো পারছি। তো নাও থাকতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এক্স্যাক্টলি, ঠিক স্যার আছে, ওটা তো বুঝতে জাস্ট পারছি। বোঝার জন্য বললাম, কিন্তু মানে 11 নম্বর। মনের। হ্যাঁ, দশ 11 নম্বর নম্বরে বলছেন। হ্যাঁ হ্যাঁ ওইটা বুঝছি স্যার। 10 নম্বর তো বুঝতে পারছেন, 9 আর 10 তো সেম জিনিস, তাই না? জি জি। জি স্যার। ওকে। হ্যাঁ। আচ্ছা, এই যে স্যার আমরা, স্যার হ্যাঁ স্যার বলেন। স্যার আপনার হোয়াটসঅ্যাপে আমি একটা কোয়েশ্চেন পাঠাইছি, ওটা একটু যদি দেখতেন। ওটা আমি মানে বুঝতেছি না। এই সংখ্যা রিলেটেড জি 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 স্যার, জি। কোথায়? হোয়াটসঅ্যাপে হাসিনা ব্রাস। আসেনি তো। কি কি নাম আপনার? স্যার আমি হাসিনা ব্রাস স্যার। আসেনি। স্যার গেছে যাচ্ছে স্যার, হ্যাঁ গেছে স্যার। আবার পাঠিয়ে দেন। 51 নম্বর। এইটা না? Yes, স্যার। জি স্যার, আচ্ছা, 51 নম্বর। দেখতে পাচ্ছেন সবাই 51? জি স্যার। ওকে, Yes, sir. ঠিক আছে, ঠিক আছে। দেখেন, এখন এই যে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আর একটা হচ্ছে পাই। ওকে। Yes. এটা এটা হলো পাই। আর এটাকে সম্ভবত হচ্ছে ইপসিলন বা মানে এরকম টাইপের কিছু একটা বলা হয়, আমার ঠিক মনে পড়ে না। তো মনে রাখবেন এটার মান হচ্ছে 2.718 ডট 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 চলতেই থাকবে। আর এটার মান হচ্ছে 3.1416 ডট 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 চলতেই থাকবে। এগুলো কিন্তু অমূলদ সংখ্যা। এগুলো কি সংখ্যা?
অমূলত। অমূলত সংখ্যা। অমূলত অমূলত সংখ্যা। সংখ্যা। ক্যালকুলেটর যদি আপনাদের কাছে থাকে, দেখবেন যে ই আছে নিচের দিকে, নিচের দিকে পাই আছে নিচের দিকে। বেশ কিছু সাইন্টিফিক ক্যালকুলেটরে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই দেওয়া থাকে। তো মনে রাখবেন যে আমরা হচ্ছে মানে বেশ কিছু জিনিস যেমন আহ, বৃত্তের ক্ষেত্রফলের সময় কিন্তু আমরা পাই আর স্কোয়ার এভাবে ব্যবহার করি না, বলেন তো দেখি। জি জি স্যার। স্যার। এই যে পাই, এই পাই কিন্তু একটা অমূলদ সংখ্যা। তাহলে আমি কি বললাম একটু আগে, যে যদি মৌলিক সংখ্যার উপর আমি যদি বর্গমূল চিহ্ন দেই, তাহলে সাথে সাথেই সেটা কি হয়ে যায়? বলো। অমূলত সংখ্যা। অমূলদ হয়ে যায়। এবং এছাড়াও আরো বেশ কিছু অমূলদ সংখ্যা আছে, যেগুলো হচ্ছে ই, পাই, ডট ডট এগুলো। হ্যাঁ, এই যে ঠিক আছে। 52 নম্বরে তাহলে 289 ও কি একটা মৌলিক সংখ্যা? 289, আচ্ছা বলেন তো, 289 আছে, 289 কে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে বর্গমূল করতে পারি কিনা? 289 এর যদি আমরা টান দেই, এক জোড়া, এক, এক 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 থাকলো, 1 89 কেটে নামালাম, তাহলে কত থাকে? একের ডাবল 2, তাহলে কত হয় বলেন তো দেখি এখানে। আহ, মানে এইটা কি আসলে, এটা কি বর্গ সংখ্যা? আমরা যদি বর্গ সংখ্যাগুলো বিবেচনা করি, দেখেন, এক একটা বর্গ সংখ্যা, 4 একটা বর্গ সংখ্যা, তারপরে 9 একটা বর্গ সংখ্যা। বলেন তো 9 এর পরে কত? 16। 16, 25, 16, তারপরে বলেন তো 16-র পরে কত? 36, 25, তারপরে 36, 25, তারপরে 36, এইভাবে 49, 64, তারপরে কত? 81, 81, একাশি, 100, 121, তারপরে কত? একশো 144, চৌচল্লিশ 169, তারপরে কত? 13, 13, 14, 14, 196, 15, 15, 225, 16, 16, 256, 17, 17, 289, 17, 17 কত হয়? দুইশো সাত, উননব্বই সাত সাতা 49-এর 9, হাতে কত? হাতে 4, 7 একে 7 আর 4-এ 11, এক ঘর ক্রস, 17 একে 17, তাহলে 9, 8, 2, 289। তাহলে 289 এর বর্গমূল তো অবশ্যই আমাদের কি হওয়া উচিত? এটা 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 খ নম্বর অ্যান্সার কেন এখানে? 17 17 গুণ করলে এটা কত হয়? এটার অ্যান্সার তো এখানে ভুল দেওয়া আছে। কেননা 200, বলেন তো, দুইশো স্যার উননব্বই কি একটু মৌলিক আমি সংখ্যা? দেখে বলতে। 289 কি মৌলিক সংখ্যা বলেন তো? না স্যার। 17 গুণন 17, 289। 289 তো এই প্রশ্নটার উত্তর কি আসলে এখানে খ নম্বর দেওয়া আছে নাকি অন্য কিছু? খ দেওয়া আছে না? স্যার জি স্যার। এটাই এটা দেওয়া এটা আছে স্যার হ্যাঁ, এখানে। খ দেওয়া আছে আর আসলে। এটা আসলে স্যার আমি আসলে আপনাকে হ্যাঁ, এটা ভুল ওই কিন্তু। ফুল দুটো আপনাকে এটা জিনিসটা কিন্তু আপনাকে ভুল, দিই হ্যাঁ। আসলে আচ্ছা, সমাধানটা দেখেন তো নিচের সমাধান। দিকে, আপনি আপনি দেখান তো সমাধানটা কিভাবে করছে। এটা তো ভুল মনে হচ্ছে, খ নম্বর উত্তর তো আসলে হতে পারে না এটা। জি স্যার মূলত অবশ্যই। একটু দেখ, একটু একটু দেখান তো দেখি আমাকে। হচ্ছে পুরা পুরা হচ্ছে ছবিটা তুলে আমাকে একটু দেন তো। স্যার আমার একটা জি কোশ্চেন ছিল হুম, স্যার। হ্যাঁ বলেন। স্যার একটু আগে বললেন যে 5/3 হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে, হুম কিন্তু হুম আমি হিসাব করে দেখলাম 1.6677 অনেকগুলো আসছে স্যার। হুম, শেষ হয় না কখনো, তাই তো? জি স্যার, এটা এটা ওকে, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, একটু পরেই আমি এটার উত্তর দিচ্ছি আপনাকে। আচ্ছা, আপনি কি পাঠাইছেন? পুরোটা পাঠাইছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। কি 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 বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে কি যে 289 রুট করছে, ভালো কথা। 17 একটি পূর্ণ সংখ্যা, যা কি মূলত। মূলত। মূলদ। মূলত। আচ্ছা, মূলদ। এখন খেয়াল করে দেখেন যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা একটু একটু ক্রিটিক্যাল একটা প্রশ্ন। হ্যাঁ, আমি দুইজনের প্রশ্নের উত্তর দিচ্ছি। আগে একজন প্রশ্ন করছেন, এটা আগে ভেঙে নেই, কারণ এটা ভাঙা সবচেয়ে জরুরি বিষয়। ওকে, তো দেখেন, আমি হচ্ছে স্ক্রিনটা একটু ব্ল্যাক স্ক্রিনে আসি আমি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আপনি যে প্রশ্ন করলেন, হচ্ছে আহ, কি প্রশ্ন করলেন যেন, যে আহ, বলেন তো আরেকবার। আরেকবার বলেন তো, যিনি প্রশ্ন করলেন প্রথমে, যে ফাইভ কোন ভাগ প্রশ্নটা কত স্যার? যেন? ও আচ্ছা ফাইভ আচ্ছা, বাই এটা। থ্রি স্যার। ফাইভ ওকে, ভাগ থ্রি স্যার। আচ্ছা, উপরে 5 আছে, তার নিচে 3 আছে। আমি বলছিলাম যে এটা একটা মূলদ সংখ্যা, তাই না? বলছি না? ওকে, তো আপনি বললেন যে 3 দ্বারা যদি আমরা 5কে ভাগ করি, তাহলে 3 একে 3 হয়, থাকে হচ্ছে 2, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম।
তাহলে 3 6 18 হয়, থাকে 2, দশমিকের জন্য একটা শূন্য নিলাম। আবার 3 6 18 থাকে 2, আবার দশমিকের জন্য শূন্য নিলাম, শূন্য নিলাম। বলেন তো এটা কি চলতেই থাকে কিনা এইভাবে? এটা কি কখনো শেষ হয়? না স্যার। শেষ হয় না। এখন আমি তো একটু আগে বললাম যে দশমিকের পরে মানগুলো যদি শেষ না হয় তাহলে তো সেটা অমূলদ হওয়ার কথা। কেন তাহলে আমি এটাকে মূলদ বলছি, তাই না? বলেন তো বিষয়টা। জি স্যার। আচ্ছা, সবাই কি আমার প্রশ্নটা বুঝতে পারছেন? যে জি হচ্ছে স্যার। যিনি প্রশ্ন করছেন ওনার, আপনার নাম কি যেন? স্যার চিন্ময় স্যার। আচ্ছা, চিন্ময়। আচ্ছা, খেয়াল করে দেখেন, প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এটা কিছুটা অ্যাডভান্স লেভেলের একটা হচ্ছে মানে প্রশ্ন বলা চলে, এবং উত্তরটাও কিছুটা অ্যাডভান্স হবে। হ্যাঁ, এগুলো আসলে পরবর্তী সময় আলোচনা করা হয়। তো যেহেতু উনি এখনই প্রশ্নটা করছে ওই জন্য আমি একটু ভেঙে দিই। তো খেয়াল করে দেখেন, এই যে আমরা হচ্ছে বলছিলাম একটা কথা, মানে 3টা সংজ্ঞা দিছিলাম। যে সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ, যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা কি মূলত মূলদ। আর বলছিলাম যে সসীম দশমিক, তাই না? বলছিলাম না? দশমিক আর করে একটা বলছিলাম অসীম দশমিক, আর একটা কি বলছি? সসীম দশমিক। এটাও কি? এটাও কি মূলত। মূলদ। মূলদ। এখন এখন অমূলদ কি? অনুপাত আকারে প্রকাশ করা যায় না, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, আর এটা হচ্ছে অসীম দশমিক। অসীম এটা দশমিক। তাহলে এই জিনিসটা তো এই ক্যাটাগরির মধ্যে পড়ছে বলে আপনার মনে হয়, তাই না? দেখেন তো, এই জি জিনিসটা স্যার। এই ক্যাটাগরির মধ্যে পড়ছে বলে মনে হয় কিনা? জি স্যার। তাহলে তো জি স্যার। হিসাব অনুযায়ী অমূলদ হওয়া উচিত। কেন কিন্তু আমি কেন তাহলে মূলদ বললাম? এই জায়গায় কিন্তু প্রশ্নটা, যাদের বুঝতে আরে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন কি? আমার প্রশ্নটা বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। স্যার। জি ওকে, এক্স্যাক্টলি। এইবার আসেন আমি উত্তর দিচ্ছি। উত্তর হচ্ছে এরকম, মনে রাখবেন যে আমরা গণিতে আবৃত দশমিক বা পৌনপুনিক নামে একটা পার্ট জানি। আবৃত দশমিক বা পৌনপুনিক, এটার সঙ্গে আপনারা নিশ্চয়ই পরিচিত, অনেকেই পরিচিত, তাই না? ওকে। তো খেয়াল করে দেখেন, যদি কোনো একটা সংখ্যা আবৃত দশমিক বা পৌনপুনিকও হয় তাহলেও সেটাকে আমরা সসীম দশমিক হিসেবে মেনে নিব। কিভাবে সেটা? কেননা গাণিতিকভাবে এটাকে ক্যালকুলেশন করা যায়। কিভাবে? দেখেন, আমি বলি। এই যে 1.6666 এইভাবে চলতেইছে, তাই না? এটা কখনো শেষ হবে না। এটাকে আমরা 1.6 পৌনপুনিক বলতে পারি। বুঝতে পারছেন ব্যাপারটা? জি জি স্যার। বলেন তো এই জি স্যার। পৌনপুনিক শব্দের মানে কি? মানে এই 6 আরো আছে, তাই না? জি স্যার। এই 6 অনেকগুলো আছে। তাহলে যদি কোনো একটা সংখ্যা পৌনপুনিক আকারেও প্রকাশ করা যায় তবেও সেটাকে আমরা কি দশমিক মনে করব? মূলদ। সসীম দশমিক। এবং সেটা অমূলদ না হয়ে কি হবে? অবশ্যই মূলদ। মূলদ হবে। কি বুঝতে পারছেন আপনি? আপনি মানে উত্তরটা বুঝতে পারছেন যিনি প্রশ্ন করছেন? জি স্যার। ওকে। ইভেন এমনও যদি হয়, ধরেন এমন আসছে, মনে করেন 2.7350, আবার 7350, আবার 7350, আবার 7350, এভাবে চলতেই থাকবে। বলেন তো দেখি 7350 7350 চলতেই আছে কিনা? জি জি স্যার। স্যার। এটাও কিন্তু কোনোদিন শেষ হবে না। এটাও কিন্তু সসীম দশমিক এবং এটাও হচ্ছে মূলদ সংখ্যা। কেন? কারণ আমরা 2.7350 এটাকে পৌনপুনিক আকারে প্রকাশ করতে পারি। বুঝাইতে পারছি? জি 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 স্যার। স্যার। এটাও হচ্ছে জি একটা স্যার। অবশ্যই অবশ্যই মূলদ সংখ্যা। আবার যদি এরকম হয়, মনে করেন 1.52, এখানেও পৌনপুনিক এখানেও পৌনপুনিক, তার মানে এভাবে আছে 52525252 এভাবে চলতেইছে। তাহলে বলেন তো আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারি কিনা? অবশ্যই পারি। জি স্যার। তবেও সেটা মূলদ সংখ্যা। এবার ইভেন দেখেন, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে যদি আমি পৌনপুনিক থেকে আবার ভগ্নাংশে ফেরত দেই তাহলে কি করতে হবে জানেন? 16 আছে, 16 লিখবো, ভাগটান দিব, মাইনাস করবে এখান থেকে দশমিক, মানে আবৃত দশমিক বাদ দিয়ে কত আছে? এক, এক দিয়ে দিব। 6-এর উপরে মানে পৌনপুনিক আছে, তার মানে একটা সংখ্যার উপর পৌনপুনিক, তার মানে একটা 9 দিয়ে দিব। ইকুয়াল উপরে 16 থেকে এক বাদ দিলে 15, আর নিচে 9, কাটাকাটি করলাম, 3 তিরিখা 9, 3 পাঁচে 15। বলেন তো দেখি 5/3 আবার ফেরত আসলো কিনা? জি স্যার। এখন পৌনপুনিকের বা আবৃত দশমিকের এই অংশটা তো অনেকেই বুঝতে পারেন না।
কে কে বুঝতে পারেননি বলেন তো দেখি আমাকে। বুঝতে পারছেন সবাই? স্যার আমি পারিনি। আচ্ছা, আপনি স্যার পারেননি। কখন পৌনপুনিক বসবে এই স্যার? নয়টা আসলো কিভাবে? কোনটা কোনটা নয়টা আসলো মনে রাখবেন। পৌনপুনিক বা আবৃত দশমিক যখন আমরা ক্যালকুলেশন করি, তখন জয়টা ঘরের উপর পৌনপুনিক থাকে, তয়টা নয় আসে। হ্যাঁ, জি স্যার, এখানে ঠিক কয়টা আছে। ঘরের উপর আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, এবার ছয়, আসেন, সাতটা না? আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে মনে করেন একটা ভগ্নাংশ আপনি বললেন, ধরেন আপনি উপরে 10 তার নিচে 3 এটা বললেন। হ্যাঁ, তাহলে এইটা কি সংখ্যা বলেন তো? এটা মূলদ নাকি অমূলদ? মূল্য। অবশ্যই মূলদ সংখ্যা। এখন 10কে যদি আপনি 3 দ্বারা ভাগ করেন, তাহলে 3 তিরিখা 9 থাকলো 1 দশমিক দিয়ে 0। আবার 3 তিরিখা 9 থাকলো 1 দশমিকের জন্য 0। আবার 3 তিরিখা 9। বলেন তো দেখি এটা কখনো শেষ হবে? স্যার না। চলতেই থাকবে। বলেন দেখি এটাকে 3.3 পৌনপুনিক লেখা যায় কিনা? জি স্যার। যায়। মনে রাখবেন পৌনপুনিকের ক্যালকুলেশন। তাহলে বলেন তো দেখি এই জিনিসটা এইটা ছিল, আমরা এইটা বানাইলাম কিনা? অবশ্যই। জি স্যার। জি স্যার। তার মানে আমরা যদি রিভার্স ক্যালকুলেশন করি, তাহলে এইটা থেকে আবার এইটা বানানো সম্ভব অবশ্যই। জি স্যার। এইটা বানানোর প্রসেস হচ্ছে ভাগটান দিবেন। দেওয়ার পরে যেহেতু এটা পৌনপুনিক মানে ভগ্নাংশ, ভাগটান দেওয়ার পর বলেন তো দেখি দশমিক এবং পৌনপুনিক বাদ দিয়ে সংখ্যাটা কত? 33। 33। পৌনপুনিক আছে যে সংখ্যার উপরে, সে সংখ্যাটা বাদ। তাহলে বাদ দিলাম কত? 3 বাদ দিলাম। পৌনপুনিক আছে 3-এর উপর 3 বাদ দিলাম। বলেন তো তা বাদ দিয়ে কত দেখা যাচ্ছে? 3 দেখা যাচ্ছে কিনা? এই 3 মাইনাস করে দিব। জি স্যার। বুঝাইতে পারছি? কত মাইনাস করে দিব? 3। 3 মাইনাস করে দিব। হুম, বলেন তো কয়টা ঘরের উপর পৌনপুনিক আছে? একটা। একটা। ওই জন্য একটা নয় নিব। বুঝাইতে পারছি ক্যালকুলেশন? জি জি স্যার। স্যার। স্যার এটা অমূলক সংখ্যার উপর পৌনপুনিক বসে না? স্যার কিসের এখানে উপর? মানে যে কয়টা, হ্যাঁ, বলেন বলেন, একজন একজন করে বলেন। স্যার এখানে স্যার যে এই কয়টা ঘরের উপর পৌনপুনিক। পৌনঃপুনিক থাকবে সেই কয়টা নয় নিবো আমরা? এক্স্যাক্টলি সেই কয়টা নয় নিতে হবে। হ্যাঁ, জি স্যার। আরো বেশ কিছু নিয়ম আছে, তার মধ্যে এইটা আপাতত শেখেন। আরো বেশ কিছু নিয়ম আছে যে কখন কি করতে হবে, তবে যে কয়টা ঘরের উপর পৌনপুনিক আছে সেই কয়টা নয় নিতে হবে, এটা নিশ্চিত। আরেকজন বলেন, এখন কে আরেকজন কি প্রশ্ন করলেন? স্যার বললাম অমূলক সংখ্যার উপর পৌনপুনিক বসে না? না, এটা কখনো বসতে পারবে না। ওকে, আমি তো বলছি যে অমূলদ মানে সংখ্যা সেটা সসীম দশমিক হবে। আর সসীম দশমিক মানেই হচ্ছে আবৃত দশমিক বা পৌনপুনিক, বলে দিলাম যে। তাহলে ওটা হবে না ওখানে। ঠিক আছে। আচ্ছা। ওকে, তাহলে 33 থেকে 3 বাদ দিলে উপরে 30, তার নিচে 9 কাটাকাটি করব। 3 তিরিখা 9, 3 10-30, তাহলে উপরে 10, তার নিচে 3। বলেন তো আবার ফেরত দিলাম কিনা এটা? জি জি স্যার। স্যার। এক্স্যাক্টলি, এটা হইতে হবে। না হইলে বুঝবেন যে আপনার অঙ্ক ভুল হয়েছে। ওকে, এটা ভাববেন। এবার আসেন আরেকটু পৌনপুনিকের ক্যালকুলেশন আপনাদেরকে বুঝাই। সেটা হচ্ছে মনে করেন এরকম আছে 2.57, এই 7-এর উপর শুধু পৌনপুনিক। বুঝতে পারছি? কিসের উপর? 7-এর উপর। 7-এর উপর পৌনপুনিক। তাহলে এইটা কেমনে হবে? ভাগটান দিবেন। পৌনপুনিক এবং দশমিক বাদ দিয়ে কত দেখা যাচ্ছে? 257। 257। পৌনপুনিক বাদ দিয়ে কত দেখা যাচ্ছে? 25 না? 25। মাইনাস করে দিবেন। কয়টা ঘরের উপর পৌনপুনিক? দুইটা। একটা 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 ঘরের উপর দুটো না? পৌনপুনিক। একটা কই? 7-এর উপর তো নাই। ও, 5-এর 5 উপর আর তো 7 নাই, না? শুধু শুধু 7-এর উপর আছে, 5-এর উপর তো নাই। আছে? ও আচ্ছা, বুঝতে নাই। পারছি। তাহলে 7-এর উপর পৌনপুনিক মানে একটা ঘরের উপর পৌনপুনিক, ওই জন্য একটা নয়। আচ্ছা বলেন তো দেখি দশমিকের ডানে আর পৌনপুনিকের বামে কয়টা ঘর আছে? একটা। একটা, ওই জন্য একটা জিরো নিব। এবার বুঝতে পারছেন অতিরিক্ত কিন্তু এই জায়গাটুকু আমি এখানে আসেনি জন্য এটা একটু বুঝাই দিলাম অতিরিক্ত হিসেবে। মনে রাখতে হবে দশমিকের ডানে আর পৌনপুনিকের বামে যে কয়টা ঘর আছে সেই কয়টা শূন্য নিতে হবে। তাহলে ইকুয়াল আচ্ছা নিচে স্যার হচ্ছে কি 90। তাহলে 7 5 তার মানে 2, 5 আছে 2 তার মানে 3, তাহলে 232। সেটা কাটাকাটি করলে যেটা হবে সেটাই অ্যান্সার। কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, স্যার আরেকটা দেখেন। কিছুক্ষণ আগে আপনি একটা হ্যাঁ। সংখ্যা লিখছিলেন। হুম। ধরেন 3.25 হুম। 72, হুম। তারপর 2572 এরকম করে। আচ্ছা, তো তাহলে এটাকে এটার তিন উপরে দশমিক দুই পাঁচ সাত দুই যদি লিখি, এখানে একটা পৌনপুনিক, মানে আমরা তো 4টা ঘরের উপর পৌনপুনিক দিব, তাই না? ব্যাপারটা তো এমন।
কিন্তু আমরা যদি সিরিয়ালি পৌনঃপুনিক যদি থাকে তাহলে এটা আর এটার উপর দেওয়া মানে পুরোটার উপরেই আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, তখন স্যার এটার তখন মানে সবগুলোর উপরেই আছে, ক্যালকুলেশন। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা মানে সবগুলোর উপরেই আছে, ঠিক আছে? জি স্যার। তার মানে 3.2572 যদি এরকম থাকে এটার উপর তাহলে বুঝে নিতে হবে প্রত্যেকটার উপর কি আছে, স্যার এটার ক্যালকুলেশন পৌনঃপুনিক আছে। কিন্তু যদি এমন থাকে 3.2572, তাহলে এখানে আর এখানে যদি থাকে তাহলে কিন্তু বুঝবেন যে 25-এর উপর কিন্তু কোনো পৌনঃপুনিক নাই, ঠিক আছে? জি স্যার, বুঝতে এক্স্যাক্টলি। পারছি। এগুলো আবার ঠিক আছে। তো দেখেন হচ্ছে আর কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? কেউ কোনো প্রশ্ন করবেন মূল্য অমূল্য দিয়ে? না স্যার। আচ্ছা, না স্যার। এবার আসেন মনে রাখেন যে একটু আগে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু বলেন তো 289 এরকম ছিল কিনা? জি এটা ছিল। বলা হচ্ছিল যে যদি আমি বলি যে এটি কোন ধরনের সংখ্যা, আমি যদি বলি এটি কোন ধরনের সংখ্যা, ওকে, আমি প্রশ্ন করলাম, হ্যাঁ, যে এটি কোন ধরনের সংখ্যা, ওকে। তো এখন আমি যদি দুইটা অপশন দেই আপনাদের, মূলদ আর অমূলদ, আপনারা কিন্তু অবশ্যই বলবেন যেহেতু 289-কে বর্গমূল করলে আমরা 17-র উপর বর্গমূল করে স্কয়ার রুট কেটে দিয়ে এটাকে 17 বানাতে পারি, তার মানে 289 মানে বললেন তো আদতে 17 কিনা? জি জি স্যার। স্যার, 17। অবশ্যই 17। তাহলে বলেন তো এই 17 সংখ্যাটা মূলদ নাকি অমূলদ বলেন তো? মূলত। অবশ্যই মূলদ। মূলত। এইবার মূলদ। আসেন, আমি কেন অঙ্কটাকে হার্ড অঙ্ক বলছি, এর কারণ আছে। অঙ্কটাতে কিন্তু একটা মেন্টাল গেম খেলা হয়েছে, এটা কিন্তু আইকিউ টেস্টের মতো একটা অঙ্ক, হ্যাঁ। খেয়াল করে দেখেন, সবাই কিন্তু বুঝতে পারবে না ব্যাপারটা কিরকম, আমি একটু বলি। সেটা হচ্ছে আপনাকে যখন প্রশ্নটা ঘুরায় এইভাবে বলা হবে 289 এর বা বই নিয়ে এসো। বর্গমূল কোন ধরনের সংখ্যা, ওকে, আপনাকে প্রশ্ন করা হলো। এইবার আসেন, অপশন হচ্ছে, কার জানে নয়েজ হচ্ছে, একটু আনমিউট করে দেন, না মিউট করে দেন। একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ, হ্যাঁ, দুইটা অপশন, একটা মূলদ আর একটা হচ্ছে অমূলদ। তো খেয়াল করে দেখেন, সরি, তো আমরা কি বলছি? আচ্ছা, রেকর্ড হচ্ছে তো নাকি? জি স্যার, রেকর্ড হয়। ওকে, এই অংশটা জরুরি, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম। তো খেয়াল করে দেখেন, বলছি যে 289 এর কি বলেন তো প্রশ্নটা? বর্গমূল। বর্গমূল। 289 বর্গমূল, বর্গমূল, আচ্ছা হ্যাঁ। বলেন তো 289 মানে 17 কিনা? জি স্যার। তাহলে 289 মানে যদি 17 হয়, এটাও যা এটাও কিন্তু তা, তাহলে বলেন তো 17 এর বর্গমূল মানে √17 কিনা? জি। বলেন তো এইটা এবার মূলদ নাকি অমূলদ? অমূলদ। এবার বুঝতে পারছেন অঙ্কটার ট্রিক্স কোথায়? স্যার এটা তো, হ্যাঁ, বুঝতে পারছি এবার। হুম। কারণ 289 এর বর্গমূল চাইছে না, তাহলে হ্যাঁ, 17 × 17 289, এর হ্যাঁ, 17 যেটা, এর উপর আবার রুট দিতে হবে। রাইট, মানে এটা তো এক্স্যাক্টলি, বর্গমূল মানে কি হবে? প্রশ্নটা হচ্ছে মানে স্যার 289 এখানে এর দুইবার বর্গমূল। বর্গমূল প্রশ্নটা আসছে। এরকম কিনা বলেন তো, প্রশ্নটা এরকম কিনা? জি স্যার। জি স্যার, জি স্যার। এক্স্যাক্টলি, বুঝতে পারছেন যে কেন এগুলো জি। কিছুটা হার্ড এবং এগুলো কিছুটা মাইন্ড গেম। মানে প্রশ্নপত্রে এরকম প্রশ্ন আসা মানেই হচ্ছে মানে আপনার সঙ্গে মাইন্ড গেম খেলতেছে তারা, যে আপনি আসলেই বাংলাটা ঠিকভাবে পড়তেছেন কিনা এবং অঙ্কটা আদৌ আপনি বুঝতেছেন কিনা। এই জন্য এই ধরনের অঙ্ক দেওয়া হয়। তবে একটা পরীক্ষায় সর্বোচ্চ 2টা বা 3টা এরকম প্রশ্ন থাকতে পারে, এর বেশি কখনো থাকবে না। মানে এরকম ক্রিটিক্যাল প্রশ্ন বেশি থাকে না, কম থাকে। এবং এই প্রশ্নটা অনেকেই কিন্তু মূলত দাগাবে, দাগাবে কিনা বলেন তো? জি অবশ্যই স্যার। অবশ্যই দাগাবে। অমূলত দাগানোর পার্সেন্টেজটা 100%-এর মধ্যে মাত্র 5 বা 6% স্টুডেন্ট সেটাকে অমূলত দাগাবে, এবং অনেকে মেনে নেবে না, বলবে যে কোন হিসাবে এটা অমূলদ হয়, এটা সবসময় মূলদ। কিন্তু ট্রিক্সটা হচ্ছে এইখানেই, হ্যাঁ, এটা বুঝতে হবে। তো ওই রকমই একটা প্রশ্ন এটা ছিল। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে বলেন? না স্যার। ওকে, এবার আসেন, এবার আসেন, আমি তো একটা ক্লাস আপলোড করে দিছি অলরেডি, হচ্ছে সমস্যাগুলো নিয়ে, হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর শিট এবং 3 নম্বর শিট, আমি 3 নম্বর শিটটা দেখাচ্ছি। আচ্ছা, কে কে জানি মেসেজ করতেছে, দেখি তো একটু। হুম, স্যার ওই যে 2 নম্বর শিটে, হ্যাঁ, ওই যে লাস্টের দিকে ওই যে 4 জন বেশি থাকে শূন্য সংখ্যা,
আচ্ছা, ওই যে ওরকম একটা অঙ্ক ছিল, জাস্ট আপনি যদি একটু যদি বলতেন, মানে জাস্ট এমনি জাস্ট অল্প কথার মধ্যে, মানে মূল বিষয়টা কি এই আর কি। এই যে এইটা, হ্যাঁ ওই যে 2 নম্বর শিটে স্যার লাস্টের দিকে একটা অঙ্ক ছিল। এই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এটা 21 কি 21 যে, 21 না? হ্যাঁ এই 21? এরকম টাইপের স্যার, একটা অঙ্ক বুঝাই দিলেই বুঝতে পারবো। এই যে এইটা। হ্যাঁ হ্যাঁ এইটা স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন, এগুলো এগুলো অঙ্ক কিন্তু সহজ, কিন্তু সংখ্যাগুলো বড় থাকার কারণে একটু সমস্যা হয়। আমি একটু বলি, দেখেন এগুলো কিভাবে ধরতে হবে আপনাকে, যে কেন হ্যাঁ এটা একটু আসলে ভয় করছিল কেন স্যার। আসলে বর্গমূলের মাধ্যমে এই অঙ্কগুলো করা হচ্ছে। তো দেখেন, 47,080 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায়? আচ্ছা, বর্গাকার মানে কি বলেন তো? 25 একটা বর্গমূল। বর্গ সংখ্যা, বর্গ। মানে 5-এর স্কোয়ার, তাই না? জি আচ্ছা, আমি যদি বলি 100 একটা বর্গ সংখ্যা, তার মানে 10-এর স্কোয়ার। যদি বলি 64 একটা বর্গ সংখ্যা, তার মানে 8-এর স্কোয়ার। বলেন তো দেখি, এই এই এরকম সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যায় কিনা? জি স্যার, যায়। যায়। জি আবার স্যার আমি যদি সম্ভব। বলি 9 একটা বর্গ সংখ্যা, তার মানে 3-এর স্কোয়ার। বলেন তো দেখি, এইটাকে, এই রকম 9 জন যদি সৈন্য থাকে তাহলে বর্গাকারে সাজানো যায় কিভাবে? 1 2 3 4 5 6 7 8 9। বলেন তো দেখি, এইদিকেও 3, এদিকেও 3, এইদিকেও 3, এদিকেও 3। বলেন তো এটা বর্গাকারে সাজানো গেল কিনা? জি স্যার। অবশ্যই। এখন আমি যদি বলি সৈন্য সংখ্যা যদি 10 জন হয়, তাহলে কি একে বর্গাকারে সাজানো যায়? কি হবে উত্তর, হ্যাঁ নাকি না? না স্যার, একজন অবশ্যই বেশি সবাই না বলবে স্যার। যে না, বর্গাকারে সাজানো যায় না। কেন যায় না? কেননা 10 জনকে আমি 9 জনকে এইভাবে সাজাইলাম, আর বাকি একজনকে আমি কোথায় দেব? আচ্ছা, কোনো দিকে দিলে কি বর্গাকার হবে বলেন তো? না না স্যার হবে হয় না। স্যার। না তো। তাহলে এখন যদি আমি আপনাকে বলি যে 10 জন থেকে কমপক্ষে কয়জন সরাইলে বর্গাকার হবে বলেন তো? স্যার একজন। 2 জন। একজন। 10 জন থেকে একজন। কয়জন সরাইলে বর্গাকার হবে? অবশ্যই একজন। স্যার, একজন। একজন একজন। একজন জি। আচ্ছা, এখন আপনি তো বুঝতে পারলেন। এখন আমি যদি বলি 27 জন থেকে কয়জন সরাইলে বর্গাকার হবে? 2 জন। 2 জন। কেননা 27-এর 2 জন জি কাছাকাছি স্যার। 25 আছে, মানে 5 5-এ 25। বুঝতে পারছেন? জিনিসটা বুঝতে জি জি পারছেন এবার তো? বুঝতে পারছি। এবার জি বুঝতে স্যার। পারছেন। এখন ঘটনা হচ্ছে, এটা তো অনেক বড় সংখ্যা, তাই না? জি এই জন্য আমরা এটার বর্গমূল করে অ্যান্সারটা বের করব। আদতে আমি যদি আপনাকে বলি যে এখানে যদি এটা না দিয়ে বলি 27 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায়, তখন আমরা 27-এর বর্গমূল করব। বলেন তো দেখি, 5 5-এ 25 কিনা? জি জি 5 স্যার। 5 থাকবে 25। কত বলেন তো? 2। 2। তাহলে এই 2 আমাদের অ্যান্সার। তাহলে এখানে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারছেন এবার? এবার বুঝতে পারছি স্যার। ঘটনাটা এইভাবে ঘটে, হ্যাঁ। যেহেতু এটা বড় সংখ্যা, এই জন্য আপনাদের মাথায় একটু গোলমাল করে, যে আসলে কিভাবে বুঝবো যে এইটাই বের করতে হবে। কিন্তু যদি আপনি ছোট সংখ্যা নিয়ে থিঙ্ক করেন, তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। ওকে। জি ওকে। আচ্ছা, এবার আসেন, এখানে কিন্তু একটা একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স আছে। ট্রিক্সটা মানে একটা শব্দ আছে, সেটা, সেই শব্দটা হচ্ছে কমপক্ষে। ওকে। মানে বিয়োগ। কমপক্ষে, কমপক্ষে শব্দটা আছে, খেয়াল করে দেখেন, আমি বলি। এই যে আমি একটু আগে বললাম 10 জন থেকে, আমি যদি আপনাকে প্রশ্ন করি, ধরেন প্রশ্ন করলাম 10 জন থেকে কতজন সরিয়ে নিলে বর্গাকারে সাজানো যায়, উত্তর কি হবে? স্যার, উত্তর একজন। একজনও হবে, আবার 6 জনও হবে। এক্স্যাক্টলি, বুঝতে পারছেন ব্যাপারটা? উনি কিন্তু হচ্ছে জি স্যার। ঠিকঠাক ধরছে। কারণ কি বলেন তো, 10 জন থেকে যদি আমি একজন বাদ দিই, তাহলে 9 থাকবে কিনা জি জি স্যার। বর্গাকার? বলেন তো 10 জন থেকে যদি আমি 6 জন বাদ দিই, বলেন তো 4 থাকবে কিনা? জি জি স্যার। স্যার। বলেন তো 4ও বর্গাকার কিনা? জি জি স্যার স্যার। এই অবশ্যই। জন্য কমপক্ষে বলছে। কমপক্ষে মানে ছোটটা হিসাব করতে হবে। বুঝতে পারছেন এবার? হুম। জি জি স্যার। এটাও একটা ব্যাপার কিন্তু এখানে, হ্যাঁ। তাহলে এখন মনে কমপক্ষে করেন, বলতে কমপক্ষে বলতে বোঝাচ্ছে যে মানে আপনি বেশি সরাবেন না। যদি একজন হয় একজন সরাবেন, যদি একজন সরায় বর্গাকার না হয় তাহলে 2 জন সরাবেন, 2 জন সরায় যদি বর্গাকার না হয় তাহলে 3 জন সরাবেন, এইভাবে যাইতে হবে। বুঝাইতে পারছি? জি স্যার। এক্স্যাক্টলি। এখন মনে কিন্তু করেন স্যার কমপক্ষে শব্দটা নাই, কমপক্ষে শব্দটা নাই। তাহলে ক নম্বর উত্তরে আছে, মনে করেন এখানে আছে 10 জন থেকে কতজন সরিয়ে নিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায়। এখানে আছে একজন। খ নম্বরে আছে
6 জন, গ নম্বরে আছে 7 জন, আর ঘ নম্বরে আছে ক প্লাস খ। আপনি তো একজন দাগাইছেন ঠিকঠাক, কিন্তু এইদিকে যে ঘ নম্বরে ক প্লাস খ দুটেই আছে, ঠিক আছে, এটা তো আপনি বুঝতেছেন হুম না। হুম। ইভেন না। ইভেন আরো আছে কিন্তু, আপনি যদি 10 জন থেকে 9 জনও সরান, তবুও বর্গাকারে সাজানো যেতে পারে, কারণ একজনও একটা বর্গ। জি। কি জি বুঝাইতে স্যার। পারছি ব্যাপারটা? এবার একজনও একটা বুঝতে বর্গ পারছি। হয়, বুঝতে পারছেন তো? জি স্যার, ওটা জানি স্যার। হ্যাঁ, ওয়ান এক্স্যাক্টলি। স্কোয়ার তো ওয়ান। ঘটনা হচ্ছে, হ্যাঁ রাইট, 1 স্কোয়ার মানে কিন্তু 1। তো এগুলো ম্যাথমেটিক্স এর মানে ক্রিটিক্যাল জিনিস। এইভাবে প্রশ্ন করলে অনেকের পক্ষে উত্তর দেওয়া সম্ভব হবে না, অনেকেই ধরা খেয়ে যাবে যারা হালকা জি। হালকা ধারণা রাখে। তো এই জন্য এত কঠিন প্রশ্ন করা হয় না, প্রশ্ন একটু অ্যাজ ইউজুয়াল প্রশ্ন করা হয়, এবং এই প্রশ্নগুলো ঘুরে ফিরে বারবার আসে। অঙ্ক সবচেয়ে বেশি রিপিট, মানে যত পরীক্ষা হয় সবচেয়ে বেশি রিপিট অঙ্কই হয়। হ্যাঁ, আপনারা হয়তো বুঝতে পারেন না, কিন্তু আপনি যদি 2,000 3,000 অঙ্ক করতে পারেন, তাহলে বুঝবেন যে 20টা অঙ্ক আসলে তার 18টাই রিপিট হয়। বিলিভ ইট অর নট, 18টাই রিপিট হয়। ঠিক আছে, মানে আমি এখন বুঝতে পারি, অনেকদিন ধরে করাই তো। আমার কাছে যদি 20টা অঙ্ক কেউ দেয় এবং আমাকে যদি বলে যে 4 মিনিট সময়, তাহলে আমি অঙ্ক করব না, একটা অঙ্কও করব না, খালি উত্তর দাগাবো। দেখবেন যে হয়তো লাকিলি, মানে আনফরচুনেটলি, দুই একটা ভুল আসতে পারে, কিন্তু বাকি সব রাইট হবে। মানে এমন ভাবে রিপিট, সংখ্যা সহ, উত্তর সহ রিপিট, এত রিপিট। ওকে, একটু মাথায় রাখবেন জি ব্যাপারটা। তো এই জন্য বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা আসলে কি প্র্যাকটিস করি কম, এই জন্য বুঝতে পারি না যে কোনটা কি করতে হবে। আর পরীক্ষার হলে তো ঝামেলা হয় বেশি, সময় থাকে অঙ্ক করার জন্য খুবই কম। এই জন্য আরো ঝামেলা বেশি, মানে অঙ্ক যে করে দাগাবেন এটার আসলে সুযোগ থাকে না। হ্যাঁ, এই জন্য একটু হুম। ভালো করে আপনাদের প্র্যাকটিস করতে হয়। আচ্ছা, তাহলে এবার আসেন, আর কারো কোনো সমস্যা আছে? না, আপাতত নাই না স্যার। স্যার, আপাতত নাই, হ্যাঁ। স্যার হ্যাঁ, ভুলগুলা। আরেকটা ছবি পাঠাচ্ছিলাম। আচ্ছা, আর একটা না, স্যার আরেকটা ছবি পাঠাচ্ছিলাম। কোনটা? স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে আরেকটা ছবি পাঠাচ্ছি। কি নাম যেন আপনার? স্যার আপনার আহ স্যার তো এটা এটা লাস্ট। এটা না স্যার, স্যার আমি ওটা হাসিন হাসিন ব্যাচ। হাসিন? জি স্যার। স্যার এটা ওটা না, একশো এটা আঠারো এটা আর না, একশো এটা না, দুই এটা না, জি। জি স্যার। জি স্যার। এটা আচ্ছা। এটা তো উল্টো দিকে আসছে, ঝামেলা। এটা তো উল্টো দিকে আসছে, বুঝতে পারবে না কেউ। ওকে, তো আমরা দেখি, আমরা পরে দেখতেছি, একটু পরে দেখতেছি। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, যেখানে আটকাবেন আমাকে আলাদাভাবে বলিয়েন, দেন আমি হচ্ছে ভিডিও আকারে সেগুলো আপলোড করার চেষ্টা করব। তো এইবার আমি একটু মানে হচ্ছে যাব, যে আসলে আহ, কি যেন বলে, পরীক্ষায় কি কি আসতেছে আমি একটু দেখতে চাই। হ্যাঁ, তো একটু যাই আমি, সাবজেক্ট ম্যাথ। আচ্ছা, এগুলো কোথায় পড়ছে? সংখ্যা চ্যাপ্টার না? সংখ্যা চ্যাপ্টার কোথায় আছে তাহলে? সংখ্যা, সংখ্যা, দশমিক ভগ্নাংশ, সরলীকরণ, বর্গ, বর্গমূল। আচ্ছা, দশমিক ভগ্নাংশে গেলাম, দেখি তো কি আছে। হুম, এগুলো আছে। এগুলো পারেন তো? এগুলো নর্মাল যোগ বিয়োগ পারেন না? দেখেন তো, জি স্যার, ওগুলো তো এগুলো এগুলো পারা যাবে, আমার স্যার মনে হয় এগুলো আপনাকে পারা যাবে। আবার দিচ্ছি। এগুলো পারা যাবে, হ্যাঁ। আচ্ছা, এগুলোর প্রয়োজন নাই, আমার মনে হয় এগুলোর কোনো প্রয়োজন নাই। আমি আর একটু যাই, পরিমাপ, একক, ভগ্নাংশ, বর্গ, বর্গমূল। আচ্ছা, বর্গ বর্গমূলে আমরা যাই, দেখি তো। একটু আগেই তো আমরা করলাম, এখানে কি কি আছে আমি একটু দেখি। স্যার আপনাকে ছবিটা আবার দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। এই যে দেখেন, এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু সহজ প্রশ্ন। হ্যাঁ, দেখেন তো 3 নম্বর প্রশ্নটা, এরকম প্রশ্ন আসলে পারবেন কিনা? কোন সংখ্যার বা কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5-এর বর্গ হবে? পারা পারা যাবে না? জি স্যার, 5 5 25। হুম, 5 5 25।
তারপরে বর্গমূল, এই যে এই অঙ্কটা, এই যে দেখেন 6 নম্বর অঙ্কটা কিন্তু এরকম। একটু আগে আমরা যেটা বললাম যে 6558 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, বুঝতে পারছেন? এগুলো ওইভাবে করতে হয় বর্গমূল এর নিয়মে। এগুলো প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। কিন্তু স্যার বড় বর্গমূল গুলা করতে তো একটু সমস্যা হয়। হ্যাঁ, বর্গমূল করতে তো সমস্যা হবেই, স্বাভাবিক ব্যাপার। কেননা হচ্ছে এই যে দেখেন একটা 14 নম্বর প্রশ্ন, হ্যাঁ এই প্রশ্নটা আমি পড়াচ্ছি, তো একটু ভালো করে দেখেন। 14 নম্বর কি বলা হচ্ছে, 2400 কত 50, এই সংখ্যাটাকে বলছে যে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ হবে। আচ্ছা, পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ বলেন বলেন। স্যার ওইটাকে যে সৈন্য সংখ্যার মতো করে নিব আমরা এটা। এটা এটা 14 নম্বরটা। হ্যাঁ আচ্ছা, খেয়াল করে দেখেন, আমরা বর্গমূল দুই ভাবে করতে পারি, আমি একভাবে আপনাদেরকে শেখাইলাম। মনে করেন আমি বললাম যে ধরেন 100 একটা সংখ্যা, বলেন তো এটা এটা ইকুয়াল কত? 10, তাই তো? স্যার স্কোয়ার রুট 100 ইকুয়াল টু 10। এটাকে আমরা যদি এইভাবেও বর্গমূল করি তাহলেও কিন্তু অ্যান্সার কত আসবে বলেন? ধরেন এভাবে করলাম, সরাসরি করলাম 10 10 100, ওকে, তাহলে আসলো। আর একটা নিয়ম হচ্ছে লসাগুর সাহায্যে। কিভাবে? আমরা যদি 100 এর লসাগু করি, বলেন তো 2 দ্বারা ভাগ করলে কত হয়? 50। 50, 2 দ্বারা ভাগ করলে কত হয়? 25, 25। 5 দ্বারা ভাগ করলে কত হয়? 5। 5। তাহলে 2 গুণন 2 গুণন 5 গুণন 5, বলেন তো এটা কি না? জি স্যার। ওকে, তো এটাও একটা বর্গমূল করার সিস্টেম। বলেন তো 2 আছে এক জোড়া, 5 কয় জোড়া? 1 জোড়া। এক জোড়া। এক জোড়ার মধ্যে একটা নেবেন, এই এক জোড়ার মধ্যে একটা নেবেন, নিয়ে গুণ করে দিবেন, বর্গমূল বের হয়ে যাবে 10। বুঝাইতে পারছি? এটাও একটা প্রসেস, ঠিক আছে? জি স্যার স্যার। যদি জোড়া না হয় একটা হতো, মানে একটা যে কোনো হতো একটা তাহলে সংখ্যা সেটা হতো। বর্গ সংখ্যা হতো না, ঠিক আছে? আচ্ছা। যেমন আমি বলি 18, 18 কি বর্গ সংখ্যা? না স্যার। না। আচ্ছা, আমি যদি বলি স্যার 48, 48 কি বর্গ সংখ্যা? না। না না স্যার। স্যার। তাহলে দেখেন কেন বর্গ সংখ্যা নয়? 2, 24 দুগুণ 48, 2, 12 দুগুণ 24, 2, 6 দুগুণ 12, 3, 3 দুগুণ 6, তাই না? জি স্যার। তাহলে বলেন তো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3, তাহলে বলেন তো 2 এক জোড়া 2 এক জোড়া, এই যে 3-এর জোড়া আছে, না। নাই। এই জন্য এটা কি সংখ্যা নয়? বর্গ ওটা সংখ্যা নয়। বর্গ তাহলে সংখ্যা বলেন না। তো জি, একে কত দ্বারা গুণ করলে এ বর্গ সংখ্যা হইতো? 3 3। দ্বারা। 3 দ্বারা। তাহলে বুঝাইতে পারছি যে 48-কে কত দ্বারা গুণ করলে বর্গ সংখ্যা হয়? 3 জি জি দ্বারা। স্যার। স্যার। 3 দ্বারা গুণ করলে। তো এই অঙ্কটাও কিন্তু ওই রকমই, খেয়াল করে দেখেন। স্যার আমার একটা ইয়ে ছিল, জানার ছিল। হ্যাঁ, স্যার ওইটা কি আপনি এই যে কিউবের অঙ্কগুলো কি এইভাবে করতে পারি? কিসের অঙ্কগুলো? তো কিসের দুই অঙ্ক? কিউব কিউব মানে ঘনমূল, ঘনমূল। ঘনমূল ঘনমূল। বর্গ বর্গমূল একটা নিয়ম, ঘনমূল আর একটা নিয়ম, ওটা একটু অ্যাডভান্স। হ্যাঁ, ঘনমূলের নিয়ম আলাদা। ওকে। মানে এই জায়গায় 2 দ্বারা নিচ্ছি যে 2 আছে দুটো, ওই জন্য এখানে 3 যদি দুটো থাকে হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা ব্যাপারটা সেই ক্ষেত্রে ঘনমূল হয় না। না, এটা আমি বলছিলাম। না ঘনমূল হয় না। মানে আপনার বর্গমূল মানে, আচ্ছা বর্গ মানে কি? ইংরেজি তো স্কোয়ার, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এক্স এর উপর স্কোয়ার, তার মানে এটা তো এক্স এর বর্গ, তাহলে এক্স কয়টা আছে বলেন? দুটো। দুটো। এই জন্য বর্গ মানে হচ্ছে দুইটা দুইটা, সবসময় দুইটা দুইটা। তো আর যখন তিনটা তিনটা থাকবে, তাহলে 2 গুণন 2 গুণন 2 এটা, আবার 3 গুণন 3 গুণন 3 এটা, তখন এটা হবে ঘনমূল। ওকে, এইটাই আমি বলছিলাম স্যার, এটা এইটাই আমি ঘনমূল, বলছি। এটা হবে হ্যাঁ ঘনমূল। হ্যাঁ, আমি ওকে, লসাগু করে আমি বলছিলাম যে লসাগু করে যদি আমরা এরকম করা তিনটা যাবে পাই করা যাবে, সেক্ষেত্রে ঘনমূল বের করা যাবে, লসাগু করেও ঘনমূল আচ্ছা, বের করা যাবে। যেমন এইটা তিনটা আমি বলছি। তিনটা যদি 3 থাকে তাহলে আমরা 27 লিখতে পারি কিনা?
হ্যাঁ হ্যাঁ, এইটাই আমার এটা একটা কোশ্চেন ঘন ছিল। সংখ্যা, 3-এর উপর কিউব, এটা একটা ঘন সংখ্যা, আমরা এটা বলতে পারি। তো যখন ঘন আলোচনা করবো, এখন তো বর্গ আলোচনা করতেছি, ওই জন্য ওই আলোচনায় যাচ্ছি না। আচ্ছা দেখেন এবার, ওই জন্য বলবো এই যে এইভাবে সংখ্যাটা করা আছে যায়। 2450 একটা সংখ্যা, বলছে এই সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটা কি হবে? বর্গমূল। পূর্ণবর্গ হবে। এটা করার সিস্টেম আপনারা ডান সাইডে টান দিয়েও করতে পারেন, অথবা 2450কে যদি আমরা লসাগু করি, 2 দ্বারা যায় 12 দুগুণ 24, 25 দুগুণ 50, 5 2 7, 2 9 আর 1 10, তাহলে 5 দ্বারা যায়, 5 দুগুণ 10 হাতে এইভাবে। 2, 2 2 22, 4 5 20, 2 5 5 25, ভাগ বুঝতেছেন তো নাকি? আবার জি 5 স্যার। দ্বারা যায়, 4 5 4 5 20 থাকলো, তাহলে 5 নং 45, আবার 7 দ্বারা যায়, 7 7 49, তাহলে 2 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। আচ্ছা বলেন তো, কে কম পড়ছে? দুই কম পড়ছে। 2 কম পড়ছে, এই যে বুঝতে পারছেন 2 আনসার। জি জি স্যার। স্যার। জাস্ট করতে জানলে দেখেন কত তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এইটা যে এইভাবে হবে, এইটাই আপনাদের জন্য চ্যালেঞ্জ। জি স্যার। এতটুকুই মনে রাখতে হবে ঠিকঠাক ভাবে, তাহলেই হয়ে যাবে, আর কিছু দরকার নাই। হ্যাঁ, তো স্যার এইভাবে একটু ওই আমরা, ভাগ হ্যাঁ। পদ্ধতিতে একটু করবেন, ওই যে 2450, হ্যাঁ হ্যাঁ এই আচ্ছা, পদ্ধতিটা। যদি 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 এরকম থাকে, তাই না? জি জি। ওকে। আচ্ছা, এখন দেখেন 2450 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমরা যদি বর্গমূল করি, বলে তো এই সংখ্যাটা কি বর্গ সংখ্যা? না, স্যার না। অবশ্যই না। না, অবশ্যই এটা আসতে মিল বর্গ নাই। সংখ্যা নয়। তো যেহেতু বর্গ সংখ্যা নয়, তাহলে এটার পরে অবশ্যই দশমিক আসবে, আসবে কিনা? জি স্যার। জি তখন স্যার। কিন্তু এক্সাক্ট উত্তরটা বের করা আমাদের জন্য একটু কষ্টকর হবে। তারপরে আমরা দেখি যে কোন দিকে যায়। ওকে, তো আমরা জোড়া জোড়া মিলাইলাম, তাহলে বলেন তো, 5 তো যায় না, তাহলে 4 4-এ কত হবে? 16। 16। 16। কত থাকবে অবশিষ্ট? 8। 8। 850। 4-এর ডাবল 8, তাহলে 850 হয়ে গেল। বলেন তো এখানে কত দিব? 9 আট। যদি দেই, তাহলে 89-কে 9 দ্বারা গুণ, তাহলে 89-কে 9 দ্বারা গুণ করলে কত হয়? 89 গুণন 9, 801, 80। তাই না? জি জি স্যার। 801, তাহলে 9 দেওয়া যায়, 9 দিলাম, তাহলে কত হইলো? 71। 801, তাহলে কত থাকলো? 49 থাকলো। 49 থাকলো। 49। আচ্ছা, 49 থাকলো, তাহলে বলেন তো দেখি এখানেও আসলো 49, কেননা আমরা যদি 49 গুণন 49 করি, তাহলে কত হবে? 49 আর 49 যদি আমরা স্কোয়ার করি, তাহলে হচ্ছে 0 1 2 4, তার মানে 2401 হবে। তাহলে বলেন তো এখানে কত আছে? 2450। এখন যদি জি এখানে স্যার। প্রশ্নটা এইভাবে করতো যে 2450 থেকে কত বিয়োগ করলে, মানে ন্যূনতম কত বিয়োগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়, তখন কিন্তু আমরা এভাবে করতাম 49, তাই না? জি। কিন্তু এখানে কি বলছে যে কত দ্বারা কি করলে? গুণ করলে। গুণ করলে। এখন এইটা হচ্ছে, আমরা হচ্ছে এইভাবে বুঝতে পারবো না, বিধায় আমাদের লসাগু প্রসেসেই যাইতে হবে। ওকে, হুম হুম। এক্স্যাক্টলি। তার মানে অঙ্ক যেভাবে চাইবে, মানে প্রসেস দেখেন, এটা কিন্তু এই প্রসেসে করা যাচ্ছে না, আমি জানি না করা যাবে কিনা, থাকতেও পারে, কারণ এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না। কিন্তু এটা করতে হবে অবশ্যই লসগু সিস্টেমে। আর যদি বলে যে গুণ না বলে, যদি বলে যে ন্যূনতম কত কি করলে বিয়োগ করলে, তখন কিন্তু আমার এইভাবে করতে হবে, তখন কিন্তু আর লসগু সিস্টেমে করলে হবে না। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম এই অঙ্কটা করার। তো যাই হোক, আমরা সংখ্যা চ্যাপ্টারটা আপাতত শেষ করলাম। বর্গমূলের কিন্তু আমাদের আলোচনা, স্পেসিফিক আলোচনা আছেই। হ্যাঁ, আলাদা করে চ্যাপ্টার আছে, পৌনঃপুনিকের আলাদা করে আমাদের আলোচনা আছে। যখন আমরা সরলীকরণ করব, তখন কিন্তু বয়ের ভাগযোগী আমরা যে রুলটা মেনটেন করব, সে সে সময় কিন্তু আমরা এই এই জিনিসগুলো দেখাবো, আবারও রিপিট করে দেখাবো। তো যাই হোক, সংখ্যা চ্যাপ্টারের আমি আনুষ্ঠানিকভাবে এখানে ইতি টানতেছি। আপনারা যে 3টে শীট আমি দিছি, এই 3টে শীটের উপর, যেহেতু প্রথম আলোচনা, আমি একটা এক্সাম নিব, এই 3টে শীটের উপরেই আলোচনাগুলো থাকবে, মানে এক্সামটা থাকবে। স্যার হ্যাঁ বলেন। ওই যে একটু একটু তৃতীয় শীটে ওই হ্যাঁ, যে অঙ্কোদয়ের স্থান পরিবর্তন যেটা, ওটা যদি একটা দুটো অঙ্ক করাইতেন একটু ভালো হতো, মানে আইডিয়াটা কনসেপ্টটা ক্লিয়ার হতো। আচ্ছা, 3 নম্বর কোথায় শীটে। কোথায় সেটা? 3 নম্বর শীট না? হ্যাঁ ওই যে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, স্থান বিনিময় করলো, এই এই যে এই জিনিসটা যে আর কি। এই যে এই ধরনের অঙ্ক। হ্যাঁ হ্যাঁ স্যার, এগুলো একটু স্যার একটু আচ্ছা, যদি বুঝাইতেন। আমি লিখিত পরীক্ষা দিব তো, এর জন্য আর কি একটু কনসেপ্টটা ক্লিয়ার জন্য।
দেখা যাচ্ছে অঙ্কটা? জি জি। ওকে, দেখেন, কার জানি একটু নয়েজ হচ্ছে, হ্যাঁ মিউট করে রাখেন, একটু ভুম ভুম আওয়াজ হচ্ছে। তো খেয়াল করে দেখেন, এখানে আমরা যখন একটা সংখ্যা তৈরি করি, যেমন আমি যদি বলি যে ধরেন 27 একটা সংখ্যা, বলেন তো এই সংখ্যাটার এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর এটা কি স্থানীয় অঙ্ক? দশক, তাই না? 7 হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর 2 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে সংখ্যাটা তৈরি হয়েছে কিভাবে? দশক মানে 10 আর একক মানে হচ্ছে 1। তাহলে 10কে 2 দ্বারা গুণ করে 1কে 7 দ্বারা গুণ করে এই দুটো যোগ করা হয়েছে, বুঝতে পারছেন? 10 দুগুণ 20 যোগ 7 একে 7 ইকুয়াল টু 27 হয়েছে। কি বোঝা গেছে এই নিয়মটা কিভাবে হচ্ছে? জি জি স্যার। স্যার। ওকে, বুঝতে এক্স্যাক্টলি। পারছি। তাহলে আমি যদি এখন আপনাকে বলি যে ধরলাম যে ধরি একক স্থানীয় অঙ্ক এক্স আর দশক স্থানীয় অঙ্ক ওয়াই, তাহলে বলেন তো এখানে এই 2-এর জায়গায় ওয়াই আর এক্স এর জায়গায় 7-এর জায়গায় এক্স কিনা? জি স্যার। অবশ্যই। তাহলে বলেন তো সংখ্যাটা এটা হলো দশক স্থানীয় অঙ্ক, তাহলে 10, এটা হলো একক স্থানীয় অঙ্ক, তার মানে 1 কিনা? জি জি স্যার। তাহলে বলেন তো দেখি, এই যে গুণ চিহ্ন দিছি, তাহলে 10-এর সাথে ওয়াই গুণ, আর এই যে এখানে আমরা গুণ চিহ্ন দিছি, তাহলে বলেন তো 1-এর সাথে এক্স গুণ করে যোগ হবে কিনা? তার মানে 10y প্লাস 1x হয় কিনা? জি তার মানে আমরা বলতে পারি 10y প্লাস এক্স, এটা হলো সংখ্যাটা। ক্লিয়ার বিষয়? জি। জি এই স্যার। বিষয়টা কিন্তু বোঝা খুবই জরুরি, নচেত কিন্তু আপনি বুঝতে পারবেন না। এবার আমি যদি বলি স্থান পরিবর্তন করলো, তাহলে বলেন তো একক স্থানের জায়গায় দশক স্থানটা চলে গেল, দশকের জায়গায় এককটা চলে গেল কিনা? তার মানে 27 সংখ্যাটা 72 হয়ে যাবে কিনা? জি 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 স্যার। স্যার। তা তো স্থান অবশ্যই হবে। পরিবর্তন করলে 27টা কি হয়ে যায়? 72। 72 72 হয়ে হয়ে যায়। যায়। তাহলে বলেন তো দেখি এই এই ওয়াইটা এখন এখানে চলে আসে, এই এক্সটা এখন এখানে চলে যায় কিনা? জি স্যার। জি স্যার। এই যে স্থান পরিবর্তন, এটা আমি বুঝাইলাম কেন? এটা না বুঝলে আপনারা কিন্তু অঙ্ক বুঝবেন না। এবার আসেন, অঙ্ক আমি করতেছি 3। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, সংখ্যাটি হতে 9 বিয়োগ করলে এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে যেহেতু বলা হচ্ছে সংখ্যাটি কত, তাহলে আমাদের সংখ্যাটা বের করতে হবে এবং আমরা ধরে নেব যে ধরি আমাদের একক স্থানীয় অঙ্ক ইকুয়াল এক্স আর দশক স্থানীয় অঙ্ক ইকুয়াল হচ্ছে ওয়াই, বলতে পারি কিনা আমরা? জি স্যার। জি অবশ্যই। স্যার। তাহলে সুতরাং সংখ্যাটি হবে, তাহলে বলেন তো 10y প্লাস এক্স এটা সংখ্যা কিনা? জি। এটাতে কারো কোনো প্রশ্ন আছে এখন? না না স্যার। স্যার। আমি যদি না বুঝাইতাম তাহলে কিন্তু প্রশ্নটা থাকতো এখানে। ফাইনালি কিন্তু সংখ্যাটা বের করতে বলছে, তার মানে এইটার মান বের করতে হবে, তাই না? জি জি স্যার। এক্স্যাক্টলি। এবার আসেন অঙ্কের শর্তে। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, তাহলে বলেন তো প্রথম শর্ত মতে আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল 9 লিখতে পারি কিনা? দেখেন তো, অঙ্কদ্বয়ের সমষ্টি 9, এই যে এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক, এই দুটো যোগ করলে 9 হয়। ঠিক কি আছে স্যার, লিখতে পারি। ক্লিয়ার? জি প্রশ্ন প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন সাথে সাথেই। এবার আসেন, প্রথম কন্ডিশনটা আমরা কেটে দিলাম, এটা আর দরকার নাই, আমরা লিখে ফেলছি। বলছে সংখ্যাটি হতে, আচ্ছা সংখ্যাটি হতে বলতে বলেন তো দেখি এইটা হতে কিনা? জি স্যার। এক্স্যাক্টলি। হুম। এবার আসেন দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে আমি দ্বিতীয় শর্তটা নিচে লিখব। তাহলে সংখ্যাটি হতে, তার মানে 10y প্লাস এক্স সংখ্যাটি হতে কত বিয়োগ করলে? নয়। -9। 9 বিয়োগ করলে এর স্থান বিনিময় করে, মানে এরা স্থান বিনিময় করে, তার মানে বলেন তো দেখি এই সংখ্যাটা 10x প্লাস ওয়াই হয় কিনা? এই যে দেখেন স্থান জি বিনিময় স্যার। করে। বুঝলেন কিনা? জি সবাই স্যার। বুঝলেন কিনা বলেন, একটু এনশিওর করেন। জি স্যার জি স্যার। স্যার। স্থান এক্স্যাক্টলি, এই বিনিময় বলতে ঘটনাটা। মানে হ্যাঁ, বলেন। মানে হাতের ডান দিকে চলে আসলো জিনিসটা, এরকম কিছু সমান সমান হাতের ডান দিকে চলে আসলো। এই যে দেখেন, এই যে দেখেন বলছে যে সংখ্যাটি হতে 9 বিয়োগ স্থান করলে, বলতে জায়গা বোঝাচ্ছে। হ্যাঁ 9 বিয়োগ একক করলে স্থানের জায়গায় এরা দশমিক যাবে, স্থান এককের বিনিময় করে, জায়গায় মানে উনত্রিশ ও আসবে। মানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার উনি বুঝছি, হয়তো বুঝতে উনি পারছি হয়তো বুঝতে বোঝাইতে পারছি। চাচ্ছে যে মাঝখানের ইকুয়াল চিহ্নটা আসলো কেমন করে, তাই না? জি না না স্যার। না, এখানে এখানে স্যার বুঝতে পারছি, ওই যে হ্যাঁ 10 ওয়াই জায়গায় 10 চলে আসছে। এক্স্যাক্টলি। হ্যাঁ আমি যে সংখ্যাটা একটু খেয়াল আগে করছি। আপনাকে 72 আর 27 দিয়ে এক্সাম্পল দিলাম, যে হ্যাঁ 27 হ্যাঁ থেকে হ্যাঁ 72 হয়েছে, এক্স এর জায়গায় ওয়াই আসছে আর ওয়াই এর জায়গায় জি এক্স জি। হয়েছে, এই জিনিসটা ঘটছে কিনা স্থান পরিবর্তন করার ফলে? হ্যাঁ হ্যাঁ হয়েছে স্যার, হয়েছে। এই এক্স্যাক্টলি এইটাই, আর কিছু না।
তাহলে এবার আসেন বা 10y প্লাস এক্স, এটা যদি এইদিকে আসে তাহলে -10x - y, এই 9 যদি ওইদিকে যায় +9, তাহলে বা, তাহলে 10y আর একটা y তার মানে 9y, -10x আর +x তার মানে -9x = 9। আচ্ছা বলেন তো 9 যদি আমরা কমন নেই তাহলে y - x = 1 হবে কিনা? জি অবশ্যই দুই স্যার দিকে 9 কাটা চলে যাবে, এই জন্য এটা হবে। তাহলে বলেন দেখি, এটাকে আমরা বা এইভাবে লিখতে পারি -x + y = 1। তাহলে এটাকে আমরা চাইলে 1 নং শর্ত, মানে প্রথম শর্তটাকে 1 নং সমীকরণ, দ্বিতীয় শর্তটাকে আমরা 2 নং সমীকরণ বলতে পারি কিনা, যেহেতু আপনি রিটেন জি চাচ্ছেন। স্যার। রিটেনে যেহেতু জি করতে জি চাচ্ছেন সেক্ষেত্রে এইভাবেই করতে হবে। এবার আমরা 1 আর 2 যোগ করব, 1 আর 2 কি করব, যোগ যোগ করব। করব। তাহলে 1 নং হচ্ছে x + y = 9, আর 2 নং হচ্ছে -x + y = 1। তাহলে বলেন তো x x ক্রস, তাহলে 2y = 10, তাহলে y কত হবে? 5। 5। 5। তাহলে এখন y এর মান আমি যে কোনো একটাতে বসাই, 1 নং এ বসাই, তাহলে 1 নং আছে এটা, তাহলে x + 1 = 9, দেখেন তো বসাইলাম কিনা y এর মান? জি স্যার। জি কত স্যার বসাইলাম? 5 বসাই দিলাম। তাহলে বলেন তো x = 9 - 5, তাহলে সুতরাং x এর ভ্যালু কত হবে বলেন? 4। স্যার 4। 4 হবে। 4 হবে। এখন কিন্তু আমাদের উত্তর বের হয়নি, বলছে সংখ্যাটি কত। আচ্ছা বলেন তো সংখ্যাটি কত মানে এইটার ভ্যালু কিনা? জি স্যার ওইটাই। তাহলে আমাদের বলতে হবে যে সুতরাং সংখ্যাটি হবে, কত হবে, 10, y এর মান কত বলেন? 5। ওয়ান মান 5। স্যার 5, এই 5। যে 5। আর x এর মান কত? 4। 4। 4। তাহলে 5 10 4 50 যোগ 4, 50 আর 4 কত হয়? 54। 54। এই যে দেখেন, 54 এত এত কাঠখড় পুরায় আমরা অঙ্কটা বের করলাম রিটেনে 54। বুঝতে পারছেন? জি স্যার। এক্স্যাক্টলি এইভাবে আপনাকে বুঝে বুঝে, মানে কোথাও মিস্টেক করা যাবে না। আপনি যদি যে কোনো একটা জায়গায় মিস্টেক করে ফেলেন, মানে ভুলবশত যদি মানে ভুল করে ফেলেন, তাহলে কিন্তু অঙ্ক আর হবে না। মানে প্রত্যেকটা লাইন পড়ে পড়ে বুঝে বুঝে দেন আপনাকে লিখতে হবে। কোথাও যদি সমস্যা থাকে, এখানে দেখেন একটা শব্দ বলছে বিনিময় করা, স্থান বিনিময় করা, এই জন্য 10y + x কি হয়ে গেছে বলেন তো দেখি? 10x + y। 10x এক্স্যাক্টলি, + এই জিনিসটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর কিছুই না। স্যার হ্যাঁ। এখানে একটা জিনিস আপনার একটা ভিডিওতে দেখছিলাম, ওই যে আপনি 9 দ্বারা ভাগ করছিলেন, মানে শর্টকাট একটা নিয়ম আচ্ছা শিখাইছিলেন, যে এমসিকিউ যদি আসে এখন মানে আপনি যেটা দিচ্ছেন ওটা ঠিক আছে রিটেন অনুযায়ী, আচ্ছা, আর যদি এটা এমসিকিউ পরীক্ষায় হুবহু অঙ্কটা আসে তাহলে কিভাবে করব? এটা 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 অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, ইজি কেমন? এই যে দেখেন এমসিকিউ পরীক্ষায় যদি আসে, তাহলে 2 অঙ্ক জি বিশিষ্ট সংখ্যা, আপনি প্রত্যেকটা বলেন তো প্রত্যেকটাই 2 অঙ্ক বিশিষ্ট কিনা? জি স্যার। এটার প্রয়োজন নাই আমাদের, এটা কাটা। অঙ্কদ্বয়ের জি সমষ্টি নয়, বলেন তো 4 আর 3 7, এটা ক্রস কিনা? 7 6 জি 13 ক্রস কিনা? বলেন তো 3 জি আর 2 5 ক্রস কিনা? বলেন তো অঙ্কদ্বয়ের সমষ্টি কেবল জি এটারই নয় কিনা? জি জি এটাই নয়। স্যার। এক্স্যাক্টলি, এই তো উত্তর হয়ে জি গেল। আর আর দরকার আছে বলেন? না স্যার না আর যদি আর মানে, আর তো না বাকি এটাতে কন্ডিশন আর আর, কিছু দরকার নেই। না আর কিছু দরকার নেই, এমসিকিউর জন্য আর কিছু দরকার নেই। ওকে, এখন আচ্ছা আপনার আচ্ছা। আপনার অতিরিক্ত স্যাটিসফ্যাকশনের জন্য আপনি পরের কন্ডিশনটাও চেক করে দেখবেন, দেখেন হয় কিনা। তাহলে জি সংখ্যাটি হতে 9 বিয়োগ করলে, আচ্ছা বলেন তো এই 54 সংখ্যাটা থেকে যদি আমি 9 বিয়োগ করি তাহলে 45 হয় কিনা? জি স্যার। বলেন তো এরা স্থান বিনিময় করে কিনা? 54 45 জি হয়ে গেল জি জি কিনা? করছে করছে। স্থান জি স্যার বিনিময় ঠিক করলো। আছে। তার মানে পরের কন্ডিশনটাও ঠিক আছে। এখন এই জন্য এই অঙ্ক, মনে করেন 36 সেকেন্ড সময় দেওয়া হয়েছে আপনাকে, লাগবে 36 সেকেন্ড, যদি আপনি ঠিকঠাক ভাবে বুঝতে পারেন 36 সেকেন্ড লাগবে না। না স্যার লাগবে না। আপনার 10 12 সেকেন্ডে আপনি উত্তর করে দিয়ে আসতে পারবেন। ঠিক জি আছে, এই হচ্ছে জি। অঙ্ক। মানুষ হয়তো মনে করে যে আসলে এত বড় অঙ্ক দিছে কেমনে 1 মিনিটে বা 30 সেকেন্ডে সম্ভব, আসলে সম্ভব। এই জন্যই তারা দিছে, সম্ভব জন্যই তারা দিছে। প্রশ্ন যারা করে তারা কিন্তু একেবারে মনে করেন যে উল্টাপাল্টা খায় না, তারা জেনে বুঝেই প্রশ্ন করে, বুঝতে পারছেন? হয়তো আমরা কম জানি বিধায় তাদেরকে গালিগালাজ করি যে এত প্রশ্ন কঠিন কেন করছে, এই করছে কেন, সেই করছে কেন। হ্যাঁ, তো এটা হলো আসলে এইভাবেই উত্তর করতে হবে। তার মানে এই না যে শুধু আপনি শর্টকাট শিখবেন, আপনাকে আগে ডিটেলসও শিখতে হবে, দেন কি শর্টকাট তারপর শিখতে হবে, শর্টকাট। দুইটাই। হ্যাঁ রাইট, আগে যদি আপনি শর্টকাট শিখেন তাহলে কিন্তু হবে না, আগে ডিটেলস শিখবেন, দেন শর্টকাট শিখতে হবে। তারপর শর্টকাট। জি হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি। আগে দিতে। ঠিক আছে, তো ওকে আজকে এই জি পর্যন্ত স্যার। রাখতেছি। হ্যাঁ, জি স্যার। জি স্যার। আর ওকে। আরেকটা বলি। ধন্যবাদ। হ্যাঁ, 15 জন লাইনে আছেন এই মুহূর্তে, আমি কিন্তু স্যার, একটা কথা ছিল। সংখ্যা চ্যাপ্টারের উপর একটা এক্সাম নিব আপনাদের। এক্সামটা আগামী 3 4 দিনের মধ্যেই নিতে পারি।
তো আপনারা আজকে থেকে প্র্যাকটিস শুরু করে দেন। হ্যাঁ, আমি স্যার কিন্তু এই তিনটা পরীক্ষা নিতে পারি। এই এই তিনটা শীট, তিনটা শীটের উপরই পরীক্ষা? এই তিনটা শীটের উপরেই পরীক্ষা হবে এবং নিয়ম একই থাকবে। হয়তো আমি সংখ্যাগুলো চেঞ্জও করতে পারি, নাও করতে পারি। ঠিক আছে? জি আচ্ছা জি ঠিক স্যার। আছে ওকে। স্যার, ঠিক আর আছে। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। জি স্যার স্যার। নেই আর কোনো কিছু নেই। ঠিক আছে, ওকে। জি স্যার, স্যার ভালো ভিডিওটা থাকবেন। কালকে দিবেন?